কেন? কিছু না বাবা, অফিস থেকে আসছি তাই খারাপ লাগতেছে। আচ্ছা, ফ্রেশ হয়ে নাস্তা করে রেস্ট নাও। রাহি তার বাবার কথা শুনে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু রেস্ট নেয়। তারপর অফিসের ফাইলগুলো সব ঠিক করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রাহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়। অফিসে পৌঁছানোর পর রাহি রিতার সাথে কিছু কথা বলে নিজের কেবিনে গিয়ে বসে। এমন সময় অফিসের পিয়ন এসে বলে যে, পিয়নের কথা শুনে রাহি আল্লাহ গো বলে চিৎকার দেয়। রাহি রিফাতের কেবিনে যাওয়ার আগে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলে ভয়। নিজের কেবিনে কিছু সময় পায়চারি করার পর মনে সাহস নিয়ে ফাইলগুলো হাতে নিয়ে রিফাতের কেবিনের দিকে যায়। রিফাতের কেবিনের দরজা খুলে রাহি দেখে রিফাত চেয়ারে বসে উল্টো থেকে মুখ করে বসে আছে। তা দেখে রাহি মনে মনে বলে, আল্লাহ, আজ আমার সাথে সেই ছবির কাহিনীর ঘটনার মতো করে দাও, যেন সে এই দিক দিয়ে না ঘুরে কথা বলে আর আমি আজ বেঁচে যাই। নানা কথা চিন্তা করে রাহি রিফাতের উদ্দেশ্যে বলে, স্যার, ভেতরে আসতে পারি? জি আসুন। রাহি ভেতরে গিয়ে রিফাতের টেবিলে অনেক নতুন নতুন জিনিস, কিন্তু তার মাঝে একটা পুরনো কলমদানি রাখ। এটা দেখে রাহি একটু অবাক হয়। রাহি চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন রিফাত সেইভাবে বসেই রাহিকে বলে, ফাইলগুলো দিন। রাহি রিফাতের দিকে ফাইলগুলো দেয়। কিছু সময় পর রিফাত রগে ফাইলগুলো ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয় আর বসা থেকে দাঁড়িয়ে যায়। এসব কি করেছেন? ফাইলগুলো ঠিক করতে পারেন না? হ্যাঁ, যত সব। এসব কাজ যদি না পারেন তো জব করতে আসেন কেন? এই বলে রাহি থেকে মুখ করে তাকায় আর রাহিকে দেখে আরো রেগে চোখ বড় করে তাকায়। ও, আপনি এখানে? তাই তো এমন কাজ করেছেন। ফাইলগুলো তো ঠিক করতে পারেন না। আর আমি তো ভুলে গেছি, আপনি তো কোনো কাজই পারেন না। আপনি তো শুধু মানুষের সাথে ঝগড়া করতে পারেন, তাদের জিনিস নষ্ট করতে পারেন। ভালো কাজ তো আপনার দ্বারা হবে না কখনো, কারণ আপনি একটা ফাজিল মেয়ে। আপনাকে এই জব কেন দিয়েছে ম্যানেজার? আপনার মতো মেয়ের আমার কোম্পানিতে কোনো দরকার নেই। তাই গেট লস্ট, এখান থেকে বিদায় হন, ফাজিল মেয়ে কোথাকার। রিফাতের কথা শুনে রাহি শুধু কান্না করছিল নিচে দিকে তাকিয়ে। রাহি কেবিন থেকে বের হচ্ছে না দেখে রিফাত আরো জোরে চিৎকার করে বলে, আমি যেতে বলেছি, কথাটা কি কানে যায়নি নাকি? হ্যাঁ, রিফাতের কথা শুনে রাহি কান্না করতে করতে বের হবে এমন সময় রাহির হাত লেগে টেবিলে সেই পুরনো কলমদানিটা টেবিল থেকে নিচে পড়ে যায়। আর তা দেখে রিফাত রাহির কাছে এসে সাথে সাথে গালে চড় দেয়। আর কলমদানিটা নিচে পড়ে যাওয়ার কারণে রিফাত রাহির গালে জোরে চড় মারে আর তাড়াতাড়ি কলমদানিটা নিচ থেকে তুলে নেয়। কলমদানিটা বেতের তৈরি ছিল। রিফাতের হঠাৎ চড়ে রাহি চোখে জল নিয়ে রিফাতের দিকে তাকিয়ে আছে। কি বলবে কি করবে বুঝতেই পারছে না। রিফাত কলমদানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে দেখে রাহি এখনো দাঁড়িয়েই আছে সেখানে। তাই রাগে বলে, জাস্ট গেট লস্ট, ড্যাম ইট। রাহির অনেক রাগ হয়, তাই রাগে জোরে চিল্লিয়ে বলে, ওই, আপনি চুপ করেন। এক তো এত সময় আমাকে কথা শুনিয়েছেন, তারপর আবার আমার গালে চড় মারছে। আপনাকে সাহস দিল কে আমাকে চড় মারার? আপনার কোম্পানিতে চাকরি করছি বলে যা ইচ্ছে হয় তা বলবেন, আবার গায়ে হাত তুলবেন? এত সাহস আপনাকে কে দিয়েছে, ফজিল ছেলে? রাহির কথা শুনে রিফাত আরো রেগে যায় আর বলে, আমাকে কারো সাহস দিতে হয় না। আর তুই এখান থেকে বিদায় হ তাড়াতাড়ি, না হলে আরেকটা চড় দেবো। তোকে আমার দেখতে ইচ্ছে করছে না, ফাজিল মেয়ে। আমারও তুই পছন্দের জিনিস তুই ফেলে দিয়েছিলি, আমার মনে করছে তোকে মেরেই ফেলি। রিফাতের মেরে ফেলার কথা শুনে রাহির আরো রাগ ওঠে। তাই রাগে বলে, মগের মূল্য পাইছিস নাকি যা আমায় মেরে ফেলবে? তোরে আমি মেরে ফেলবো। আর তোর এখানে চাকরি তুই কর, যা। তোর এমন চাকরির কপালে ছটার বাড়ি। এই বলে রাহি টেবিলে থাকা রিফাতের ল্যাপটপটা হাতে নিয়ে জোরে ফ্লোরে ফেলে দেয় আর বলে, এইটা আমি যে কয়দিন কাজ করছি তার বিনিময়ে ভাঙব, আর আমাকে যে কথা শুনাইছিস তার জন্য দেখিস কাল থেকে কি করে আমি। রিফাত রগে দাঁত কিটমিট করে বাইরের দিকে এগিয়ে আসছে। তাই দেখে রাহি ভোঁ দৌড় দিয়ে রিফাতের কেবিন থেকে বের হয়ে আসে। রিফাত রাগে টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা ভেঙে ফেলে। রাহি বাইরে এসে পিয়নকে বলে, পিয়ন দাদা, রিফাত ফাজিলের কেবিনে ঝড় হইছে, তাই সব পরিষ্কার করে নিয়ে আসো, যাও। এসব কি বলছেন? স্যার শুনলে চাকরি থাকবে না। চাকরি আমি করছি না আর। কেন? অনেক লম্বা কাহিনী, আমি যাই। এই বলে রাহি নিচের কেবিনে গিয়ে নিচে সব জিনিস নিয়ে রিতার কেবিনে যায়। রিতা, আমি আর চাকরি করছি না, তাই চলে যাচ্ছি। তোর সাথে পরে ফোনে কথা বলে নি, ঠিক আছে? রাহি, কি হয়েছে আমাকে বল। পরে ফোনে বলবো, এখন যা, না হলে ফাজিলটা আবার দেখলে রাগ করবে। এই বলে রাহি অফিস থেকে বের হয়ে আসে। অফিসের গেটের সামনে দাঁড়িয়ে রাহি মনে মনে বলে, ফাজিল রিফাত, আমার সাথে এমন করছিস না, কাল থেকে দেখবি আমি তোর কি হাল করি। আরো অনেক কিছু ভেবে মনে মনে একটা শয়তানি হাসি দেয়। তারপর রিক্সা নিয়ে নিজের বাসায় চলে আসে। বাসার ভিতরে আসার পর রাহির মা রাহিকে ডাক দেয়। কে রে রাহি, এই সময় চলে এলি যে? শরীর খারাপ লাগছে নাকি? তোর গালে কি হয়েছে? মা চুপ করো তো, কিছু হয়নি। এত আগে তাহলে বাসায় আসলি কেন? চাকরিটা আমি আর করবো না তাই। কেন, কি হয়েছে আবার? মা চুপ করো তো, ভালো লাগতেছে না। আমি নিজের রুমে গেলাম, সারাদিন নিজের রুমে বসে ভাবি কাল থেকে রিফাতের সাথে কি কি করব। পরের দিন সকালে রাহি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যায়। রাহি অফিসের সামনে রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রিফাতের গাড়ি আসার অপেক্ষায়, কিন্তু আসছে না। রাহির প্রচুর রাগ উঠছে, তাই একা একাই বলছে, ফজিল ছেলে, আসছিস না কেন এখনো? কিছু সময় পর রাহি দেখে রিফাত গাড়ি নিয়ে আসে। তাই রাহি তাড়াতাড়ি রাস্তার পাশে থাকা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে।
রিফাত যখন সেই গাছটির পাশ কাটিয়ে চলে যায় তখন রাহি হাতে থাকা ইটটা ছুঁড়ে মারে আর রিফাতের গাড়ির কাঁচ ভেঙে ফেলে। ইট ছুঁড়ে মেরে রাহি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। রিফাত পেছনে কিছু শব্দের জন্য ঘুরে তাকিয়ে দেখে গাড়ির পেছনের কাঁচ ভাঙা। রিফাত গাড়ি থামিয়ে তাড়াতাড়ি নেমে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এদিকে রাহি সেখান থেকে পালিয়ে আসে, রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে। অন্যদিকে রিফাত কাউকে না দেখে রগে জোরে চিলিয়ে বলে, ফাজিল মেয়ে, আজ তোর খবর আছে। অফিস থেকে রাহির বাসায় ঠিকানা নিয়ে রাহির বাসায় যাওয়ার জন্য বের হয়। রাহি নিজের রুমে বসে মনে মনে বলছে, কাল আমাকে কাজ ভাঙার জন্য অপমান করছি, এখন আমি যে কয়দিন নতুন চাকরি না পাই তোর গাড়ির কাজ আমি ভাঙবো। এই বলে শয়তানি একটা হাসি দিয়ে নিজের ফোনে গান ছেড়ে উড়াত ধুরা ডান্স করা শুরু করে। রিফাত রাহির বাসায় এসে রাহির মাকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে কোথায়? রাহি নিচের রুমে আছে, আপনি সোফায় বসুন, আমি ডেকে দিচ্ছি। রিফাত রাহির মার কথা না শুনে সরাসরি রাহির রুমে চলে আসে আর দেখে রাহি ডান্স করছে। এদিকে রাহি বেশি খুশিতে নাচছে যে রিফাত এসেছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। প্রিয় বন্ধুগণ, আমাদের কোকনস ডায়েরি ইউটিউব চ্যানেল রিলেটেড www.kokonsdiary.com আমাদের এই ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সেই সাথে আপনি যদি কোকনস ডায়েরি পরিবারের একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একবারের জন্য হলেও আমাদের এই কোকনস ডায়েরি ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন, কারণ এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ আপনাদের সুবিধার্থে। যেমন ধরেন, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে ভয়েস দিতে চান অথবা যে কোনো পোস্টে কাজ করতে চান তাহলে আমাদের এই কোকনস ডায়েরি ওয়েবসাইট থেকে এই সাইন আপ বাটন থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে কোনো কিছু স্পন্সর করতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটের স্পন্সর বাটনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই সাথে আরও রয়েছে আমাদের এই ওয়েবসাইটে একটি স্পেশাল বাটন, যে বাটনটি হয়েছে গেট প্রমোশন। গেট প্রমোশন বাটন থেকে আপনি খুব কম খরচে আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে প্রমোট অর রিভিউ করাতে পারেন। যেমন ধরেন, আপনার ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব ভিডিওস, অ্যান্ড্রয়েড অ্যাপস অর ফোন অ্যান্ড বিভিন্ন অ্যাক্সেসরিজ প্রোডাক্ট অ্যান্ড ফেসবুক পেজ, ওয়েবসাইট। সেই সাথে আমাদের এই ওয়েবসাইটে আরও রয়েছে আমাদের যে সকল প্রাণপ্রিয় ভাই বোন ও বন্ধুরা আমাদের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখে তাদের জন্য রয়েছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ আমাদের এই ওয়েবসাইটে। এইখানে ডাউনলোড কোকনস ডায়েরি অ্যাপে ক্লিক করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, আর সেই অ্যাপসের মাধ্যমে আমাদের সকল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে রিসেন্ট ভিডিও, পপুলার ভিডিও, ফিচার্স ভিডিও অ্যান্ড কমপ্লিটেড স্টোরি থেকে আপনার পছন্দের গল্পটি দেখে নিতে পারেন, অথবা এই ক্যাটাগরি থেকে আপনার পছন্দের গল্পটি সিলেক্ট করে শুনতে পারেন। এখনই যদি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে চান তাহলে ক্লিক করুন উপরে আই বাটনে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে। ধন্যবাদ। আগে চোখে তার দিকে তাকিয়ে আছে। রাহি নিজেকে সামলে বলল, তুই এখানে কি করিস? যা বের হ আমার বাসা থেকে। কাল তুই তোর কোম্পানি থেকে বের হতে বলেছি, আজ আমার বাসা থেকে বের হ তাড়াতাড়ি। এই ফাজিল মেয়ে, তুই আজ আমার গাড়ি কাজ ভেঙেছিস কেন? হ্যাঁ, এই ফাজিল ছেলে, আমি কেন যাব তোর গাড়ির কাজ ভাঙতে? হ্যাঁ, কাল অপমান করে শান্তি পাস নাই, তাই নিজের গাড়ির কাজ নিজে ভেঙে মনে হয় আমার নাম দিতে আসছস না? রিফাত আরো রেগে যায়। একদম মিথ্যে কথা বলবি না। চুপ। আর তোর কাছে কোনো প্রমাণ আছে যে গাড়ির কাজ আমি ভাঙছি? রিফাত এখন কি বলবে সে ভেবে পাচ্ছে না। তার কাছে তো সত্যি প্রমাণ নেই, তাই চুপ হয়ে যায়। তা দেখে রাহি বলে, এখন চুপ কেন? আসছিলি তো আমাকে অপমান করতে, এখন আমার বাড়ি থেকে বের হ তুই। রিফাত আর কিচ্ছু না বলে রগে দাঁত কিটমিট করে চলে যায়। রিফাতের এমন করে চলে যাওয়া দেখে রাহি অনেক খুশি হয়, তাই আবার গান ছেড়ে উড়া ধরে নাচতে শুরু করে। রাহি আরো 2 দিন রিফাতের গাড়ির কাঁচ ভেঙে দেয়, কিন্তু রিফাতের কাছে কোনো প্রমাণ না থাকে রাহি কিচ্ছু করতে পারছে না। রাহি আজও গাড়ির কাঁচ ভাঙার জন্য দাঁড়িয়ে আছে। রাহি দেখছে রিফাতের গাড়ি আসে। রাহি যেই ছুটতে যাবে তখনই পেছন থেকে রিফাত বলে, আজ তোর হাত পা যদি নাও ভাঙছি তো দেখিস। রাহি রিফাতের কণ্ঠ শুনে ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে পেছনে তাকায়, আর তাকিয়ে দেখে রিফাত রগি চোখে তার দিকে তাকিয়ে আছে। রাহি রিফাতের এমন অবস্থা দেখে কোনো কিছু না ভেবেই দৌড় দেয়। হঠাৎ এমন হওয়ায় রিফাত কিছু বুঝতে পারে না। কয়েক সেকেন্ড পর বুঝতে পারে যে রাহি সেখান থেকে দৌড়ে পালিয়েছে। আজ তোকে ছাড়ছি না আমি, ফাজিল মেয়ে কোথাকার। আরে দাদু, তুমি? তুই এই সময়ে এখানে কেন? সে অনেক লম্বা কাহিনী। আচ্ছা চল তাহলে আমার বাসায়, তোর লম্বা কাহিনী শুনবো, সাথে তোর হাতের মশলা চা খাবো। আচ্ছা চলো, আমার জন্য অনেক ভালো হবে, এখন এমনিও তো বাসায় যাব না। তারপর রাহি তার মাকে ফোন করে বলে দেয় তার বাসায় যেতে দেরি হবে। এরপর রাহি সেই দাদুর সাথে তার বাসায় যায়। দাদু, তুমি ছাদে যাও, আমি চা করে নিয়ে আসি। যাচ্ছে। এর আগে তো অনেকবার আসছিস, তাই সবকিছু চিনিস, তাও কোনো সমস্যা হলে কাজের লোকদের বলবি। আচ্ছা। তারপর রাহি চা করে ছাদে নিয়ে যায়। দুজনে অনেক আড্ডা দেয়।
রাহি সব কিছু বলে দাদুকে। দাদু সব শুনে হাসতে হাসতে শেষ। তবে কলমদানি সেই ঘটনা শুনে মনটা একটু খারাপ করে। দাদু মন খারাপ করলে কেন? কিছু না। আচ্ছা তুমি থাকো, আমি চায়ের কাপগুলো নিচে রেখে আসি। রাহি চায়ের কাপ নিয়ে নিচে নামছে, এমন সময় কারোর সাথে ধাক্কা খায়। রাহি কার সাথে ধাক্কা খেয়েছে তা না দেখেই বলে, কোন বদ খাটাস রে, চোখে দেখতে পাস না নাকি? হ্যাঁ, এই বলে যেই তার দিকে তাকাই তাকে দেখে আমি জোরে আল্লাহ গো। রাহির সামনে রিফাত দাঁড়িয়ে। রিফাত রাহিকে থেকে রগের সাপের মতো ফুঁসছে। এই তুই এখানে কি করিস? তুই বাড়ি ছিলি না কেন? রাহি কিছু না বলে জোরে চিৎকার করে বলে, দাদু গো। রাহি ডাক শুনে দাদু নিচে আসে। দাদু এই ফাজিল ছেলে এখানে কি করে? দাদু এই ফাজিল মেয়ে আমাদের বাসায় কি করে? রাহি রিফাত আমার পিচ্ছি দাদু, আর রিফাত রাহি আমার বুড়ি দাদি। দাদু গো এই ছেলে পিচ্ছি না গো, আমারে সেদিন মারছে। চুপ ফাজিল মেয়ে কোথাকার। চুপ কর দুজন, আমি সব শুনেছি, তাই আমি যা বলবো তাই হবে। রাহি আমাদের কোম্পানিতে জব করবে। কিন্তু দাদু। রিফাতের দাদু আর কিচ্ছু বলতে না দিয়ে বলে, আমার কথাই শেষ কথা। রাহি করুণ চোখে আর করুণ কণ্ঠে দাদুকে বলে, হ্যাঁ দাদু, ও দাদু একটু শোনো না। বল। আমি জব করব, কিন্তু তোমার নাতি আমাকে কিছু বলতে পারবে না কখন। আমি যা ইচ্ছে করি আর আমার গায়েও হাত তুলতে পারবে না। জবে যে পর্যন্ত থাকবো এইগুলোই রাজি থাকলে আমি করব, আর না হলে আমি করব না। ঠিক আছে, তোর কথায় রাজি, তবুও তুই চাকরিটা করবি। দাদু এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই চুপ থাক। আর রাহি শোন, তোকে রিফাত কিছু না বললেও যদি ভুল করিস তো আমি তোকে শাসন করব। আচ্ছা। রিফাত দাদুর কথা শুনে সেখান থেকে রক করে চলে যায়। রাহি রিফাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, কাল থেকে দেখবে মজা। আমার সাথে লাগা, কাল থেকে তোর 12টা বাজাবো আমি। বলেই শয়তানি একটা হাসি দেয়। পরের দিন সেদিন রাহি খুশি মনে বাসায় চলে আসে। পরের দিন সকাল সকাল রাহি খুশি মনে অফিসের জন্য বের হবে। রাহির মন আজ খুব ভালো, কারণ আজ থেকে রিফাতকে অনেক জ্বালাবে। তাই অফিসে আসার পর রাহি রিতার কেবিনে যায়। কেমন আছি? রাহি তুই তুই না চাকরি আর করবি না তাহলে? আমি চাকরি করতে আসিনি, এসছি তোর রিফাতকে সাহায্য করতে। বলেই দাঁত খেলিয়ে শয়তানি হাসি দেয়। কি বলছিস? কিছুই বুঝতেছি না। আচ্ছা শোন। তারপর রাহি রিতাকে সব খুলে বলে। বাবারে তুই এত ফাজিল, তোকে দেখে বোঝা যায় না। রিফাত স্যার তাহলে ঠিকই বলছে। কি ঠিক বলেন? এই যে তুই ফাজিল মেয়ে। রিতা চুপ, আমি আমার কেবিনে গেলাম, বাই। তারপর রাহি নিজের কেবিনে চলে যায়। কিছু সময় পর রিফাত অফিসে আসে। রিফাত এসেছে শুনে রাহি রিফাতের কেবিনে যায়। স্যার ভেতরে আসবো? রিফাত রাহিকে দেখে মনে মনে বলে, ফাজিল মেয়ে সে হাজির। তারপর রাহিকে বলে, রাহি ভেতরে গিয়ে বলে, স্যার কালকের শর্তগুলো মনে আছে তো? মনে থাকলেই ভালো, এখন বাই, আমার কাজ আছে। তারপর রাহি চলে আসে। কিছু সময় পর, পিয়ন দাদা কফি করছো কার জন্য? রিফাত স্যারের জন্য। আচ্ছা দাও, আমি করে দেই। আরে না, আমিই করে দিব, তোমার কিছু করতে হবে না। দাদা আমি অনেক ভালো পারি, দেখে তুমি সরো তো, আমি করে দিই। তারপর রাহি কফি করে পিয়নের কাছে দেয় রিফাতকে দিয়ে আসার জন্য। পিয়ন কফি নিয়ে যাবার পর রাহি তাড়াতাড়ি নিজের কেবিনে চলে আসে। একটু সময় পর রিফাতের চিল্লানোর শব্দ শুনতে পায় রাহি, তাই নিজের কেবিনে বসে হাসছে। কিছু সময় পর রাহি রিফাতের কেবিনে যায়। কফিটা কেমন হয়েছিল স্যার? রাহির কথা শুনে রগই চোখে রাহির থেকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই রাহি তাকে থামিয়ে বলে, শর্ত মনে আছে তো? না হলে দাদাকে বলছি। রিফাত রাহির কথা শুনে চুপ হয়ে যায়। আজকের কফির উপাদান ছিল কফি, লবণ, লেবু। আপনার জন্য নিজ হাতে বানিয়ে কেমন হয়েছিল যদি একটু বলতেন। রাহির কথা শুনে রিফাত রগে ফুঁসছে, তাই রাগ কমানোর জন্য টেবিলে থাকা গ্লাসটা ভেঙে ফেলে আর চেয়ার থেকে উঠে রাহির দিকে যায়। রিফাতের এগিয়ে আসা দেখে রাহি বলে, আমার দিকে আসছেন কেন? শর্ত কি ভুলে গেছেন নাকি? না জান, শর্ত কেন ভুলবো? ও মা, এইসব কি বলতেছেন? ঠিকই বলছি তো জান, তোমার সাথে রাগ করা নিষেধ, গায়ে হাত তোলা নিষেধ, কিন্তু আদর করা তো নিষেধ না। তাই আজ থেকে তোমাকে শুধুই আদর করব, কেমন জানো? না। কাছে আসো না, একটু আদর করি। আল্লাহ গো, আমারে বাঁচাও। এই বলে তাড়াতাড়ি রিফাতের কেবিন থেকে বের হয়ে আসে। মা গো মা, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম নাকি? অন্যদিকে রিফাত চেয়ারে বসে হাতে কলম নিয়ে তা ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, মিস রাহি, তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলবো পাতায় পাতায়। যতবার আমাকে শায়েস্তা করতে আসবে ততবার তুমি শায়েস্তা হয়ে যাবে নিজেই। রাহি তারপর অনেকবার চেষ্টা করে রিফাতকে সাহায্য করার জন্য, কিন্তু আর করতে পারে না। যখনই যা করতে চায় তখনই রিফাত আদরে গলায় রোমান্টিক কথা বলে, আর রাহি তাড়াতাড়ি রিফাতের সামনে থেকে চলে আসে। আজ সকালে রাহি অফিসে যায় আর নিজের কেবিনে গিয়ে দেখে সেখানে অন্য একটা মেয়ে বসে আছে। এইটা তো আমার কেবিন, আপনি এখানে কি করেন? ম্যাম আমার নাম তুলি, এখানে আজ আমার জবের প্রথম দিন। এইটা আমার কেবিন ম্যাম। কি? রিফাত আজ আবার কোন নাটক শুরু করলো? রাহি রগে রিফাতের কেবিনে যায়। কেবিনে গিয়ে রিফাতকে বলে, আমার কেবিনে অন্য কেউ কেন? জানো তুমি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওই
আপনার আজারা সোহাগের কথা বাদ দিয়ে আমার প্রশ্নের উত্তর দেন। জানো, আজ থেকে তুমি সব সময় আমার সাথে থাকবে। এটা তোমার নতুন জব, সারাদিন আমার চোখের সামনে থাকবে। আমি যে কোনো জায়গায় গেলে তুমি আমার সাথেই যাবে। আমি এই জব করব না। জানো, তুমি দাদুকে কিন্তু বলেছে তুমি এখানে জব করবে, তো আমি যে জবের কথা বলবো তাই তুমি করবে আমার জান। রাহি বিরক্ত হয়ে বলে, আমার এই জান টান বলা বন্ধ করেন, ভাল লাগে না। ঠিক আছে, জান বলবো না। ওকে বাবু। বাবু কি আবার? তুমি অসহ্য। এই বলে রাহি সেখান থেকে বের হয়ে যাবে এমন সময় রিফাত বলে, তোমার জব হলো সবসময় আমার পাশে থাকা, তাই এখন আমার সামনে বসে থাকবে। আমি পারবো না। তাহলে আদর নেবে তুমি? না। তাহলে আমার সামনে বসে থাকো। রাহি বিরক্ত হয়ে ঠাস করে চেয়ারে বসে আর মনে মনে বলে, কেন যে আসছিলাম এই ফাজিলটারে সাহিস্তা করতে, তারে সাহিস্তা করতে গিয়ে এখন আমি নিজেই সাহিস্তা হইতেছি। রাহি অনেকক্ষণ ধরে রিফাতের সামনে বসে আছে। রাহির আর ভালো লাগছে না। অন্যদিকে রিফাত ফাইল দেখছে আর রাহির দিকে আর চোখে দেখে মুচকে মুচকে হাসছে, যা দেখে রাহির আরো রাগ উঠছে। আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? কই? আমি দেখছি, বুঝেছেন? তুমি আমার দিকে তাকিয়েছিলে তাই এই কথা বলছো? তুই একটা অসহ্য ফাজিল ছেলে, খালি আমার পিছে লাগিস। আবার তুই করে বলে? বলুন তোর কি? তুই এটা ফাজিল, বদের হাড্ডি। ওই, তুই আমাকে তুই করে বলস কেন? বলুন তোর কি? আমার মনে কইতাছে তোর গলা টিপা মেরে ফেলি। আমি তো তোরে ছাড়ুম না। রাহি রাগে চেয়ার থেকে উঠে বলে, তুই থাক তোর অফিস, আমি চললাম আমার বাড়ি। আমি আর এই চাকরি করতাম না। রাহি তারপর বাসায় আসার জন্য বের হয়ে আসে আর তা দেখে রিফাত জোরে জোরে হেসে দেয়। পরের দিন রাহি বিকেলে নিচের বাসার ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে রিফাত আর রিফাতের দাদু তাদের বাসায় আসছে। রাহি তাড়াতাড়ি নিচে নেমে আসে। রাহি নিচে এসে দেখে তারা সোফায় বসে আছে। দাদু, তুমি আমাদের বাসায়? দরকার আছে তাই। কি দরকার হলো যে আমাদের বাসায় অসময়ে? রাহির বাবা কোথায়? আমি ডেকে নিয়ে আসছি, আপনারা চা খান। দাদু তুমি আসছো বুঝলাম, কিন্তু এইটাকে কেন নিয়ে আসছো? থাক, আর ঝগড়া করতে হবে না, আমার পাশে বস তুই। কিছু সময় পর রাহির বাবা আসে। তারপর সবাই কিছু কথা বলে। হঠাৎ রিফাতের দাদু বলে, আসলে আমি এখানে এসেছি একটা কারণে। কিসের জন্য? আমি রিফাতের সাথে রাহির বিয়ে দিতে চাই। এই কথা শুনে রাহি আর রিফাত একসাথে বলে, কি? আমি রাহি আর রিফাতের বিয়ে দিতে চাই। এই কথা শুনে রাহি আর রিফাত একসাথে বলে, কি? হুম। জীবনেও না। এই বুইরা খাটাস ফাজিল ছেলেরা আমি বিয়ে করব না। ওই তুই চুপ থাক। আমি তোর মতো বদের হাড্ডি পেতনি ফাজিল মেরে বিয়ে করবো না। তুই চুপ কর। তুই চুপ কর ডাইনি। তুই আমারে ডাইনি বললি? তোর মাথার সব চুল আমি ছিঁড়ে ফেলবো, দাঁড়া তুই। রাহি যেই রিফাতের চুল ধরতে যাবে তখনই রাহির বাবা রাহিকে জোরে ধমক দিয়ে থামতে বলে। তাই রাহি থেমে যায়। তুমি এসব কি করছো? এরকম করে কেউ ঝগড়া করে? তুমি তো বড় হয়েছো, বুঝো না? রাহি এখন কি বলবে না ভেবে ন্যাকা কান্না শুরু করে বলে, ও দাদু, তুমি আমার সাথে এমন করলে? আমি আগে জানলে তোমার সাথে পরিচিত হতাম না। তুমি আমাকে এই ফাজিলের সাথে বিয়ে দিতে চাও কেন গো? হইছে, নাটক বন্ধ করো। ও আপনারা তো জানেন না রাহি আর দাদুর কিভাবে পরিচয় হয়, তাহলে শুনুন। রাহি তাদের বাড়ির সামনের পার্কে অনেক সময় গিয়ে বসে থাকতো আর সেখানে রিফাতের দাদুও যেত। সেইখানে রাহি আর রিফাতের দাদুর দেখা হয়। তারপর তাদের পরিচয় হয় আর রাহির পরিবারের সাথেও। রাহি করুণ চোখে দাদু দিকে তাকায়। আচ্ছা, আমি তো শুধু বলছি বিয়ে দেবার কথা, বিয়ে তো হয় নাই। তোর পরিবারের মতামতও নিতে হবে। আমরা রাজি আছি। ও বাবা গো, তুমি এটা কিটা কইলা গো? ড্রামা কুইন, ড্রামা বন্ধ কর। মা তুমি চুপ করো। আমার এই ফাজিলের সাথে বিয়ে হলে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাবো গো। আচ্ছা, তোরা নিজেদের একটু টাইম দে, সব সময় সাথে সাথে থাক। দুজনকে একটু ভালো করে বুঝে নে, তারপর তোদের মত নিয়ে বিয়ের কথা ঠিক করা হবে। তোরা না করলে আর বিয়ে হবে না। রাহি এই কথা শুনে খুশি হয় আর দাদুকে বলে, ধন্যবাদ দাদু। তবে একটা শর্ত আছে। কি? 1 মাস সময় দেয়া হবে, আর এই 1 মাস সময়ে দুজনে কোনো ঝগড়া করতে পারবি না। এটা কি সম্ভব হবে? তা না হলে বিয়ে দিয়ে দেই। না, একদমই না। আচ্ছা। রাহি রিফাতের দিকে তাকিয়ে বলে, মনে থাকবে তো আপনার? আমার সব মনে থাকে, অন্যদের মতো না যে সব ভুলে যাব। দেখেছো দাদু, আমাকে খোঁচা দিয়ে কথা বললো। দাদু, আমি কারো নাম ধরে বলিনি। এখন সে যদি নিজেকে মনে করে আমি কি করবো বলো তো দাদু? রাহি রাগে খাটাস একটা বলে মুখ ভেঙচি দিয়ে নিজের রুমে চলে যায়। রিফাতের দাদু আর রিফাতও কিছু সময় পর চলে যায়। পরের দিন রাহি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নে, রিফাত তোকে নিতে আসবে। সে কেন আসবে? কাল তোর দাদু কি শর্ত দিয়ে গেছে মনে নেই? তাই বলে এই খাটাসের সাথে যেতে হবে? আবার খাটাস বলছিস? ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা। রাহি আর কিছু না বলে চুপচাপ রেডি হয়ে নেয়। রিফাত রাহিদের বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রাহিও গাড়ির সামনে এসে দাঁড়ায়। ভিতরে এসে বসো। রাহি পেছনে দরজা খুলে পেছনে গিয়ে বসে। আমি গাড়ির ড্রাইভার না, তাই দয়া করে সামনে এসে বসেন। কাকের মুখে এত সুন্দর করে কথা কিভাবে আসলো? মানে?
এই যে ঝগড়ার মতো না বলে সুন্দর করে বললেন, তাই আর কি। জান, আমি তো তোমার সাথে আদরে গলায় কথা বলতাম, আবার বলবো কে জানো? আল্লাহ গো, আবার শুরু করছেন। জান, তুমি কি সামনে এসে বসবে নাকি কোলে তুলে আনবো? হ্যাঁ, আসছি। এই বলে তাড়াতাড়ি সামনে এসে বসে। তা দেখে রিফাত মুচকি হাসি দেয়। অফিসে যাবার পর সারাক্ষণ রিফাতের সাথে ছিল, ঝগড়া করতে গিয়েও করেনি। রাহির আর ভালো লাগছে না বসে থাকতে, তাই রিফাতকে বলে, আমার এখানে বসে থাকতে ভালো লাগছে না, তাই বাইরে গেলাম। এই বলে রাহি রিফাতের কেবিন থেকে বাইরে আসে। রিতার কেবিনে যাবে এমন সময় রাহি শুনে অফিসে দুজন বলছে, কিছুদিন ধরে চাকরিতে এসে ছাড়কে নিজের মাথায় আটকে দেখে না সারাদিন ছাড়ের রুমে আছে, কি যে করে কে জানে। রাহির কথাগুলো শুনে অনেক খারাপ লাগে, তাই রাহি সোজা নিজের বাসায় চলে আসে। 2 দিন পর রাহি এই 2 দিন অফিসে যায়নি আর রিফাতের সাথেও কোনো কথা বলেনি। আজ সকালে রাহি নিজের রুমে শুয়ে আছে, তখন রিফাত রাহির রুমে এসে রাহিকে ডাকে। রাহি ঘুম ভেঙে উঠে দেখে রিফাত সামনে। আপনি এখানে কেন? অফিসে চলো। আমি আর যাব না অফিস। কেন, কি হয়েছে? যা হবার হইছে, আমি যাব না বললাম তো। আবার রাগ ওঠাবে না, তাড়াতাড়ি রেডি হয়ে চলো। রাহি জোরে চিৎকার করে বলে। বললাম তো আমি যাব না। রিফাত রগে বলে, জোরে একটা থাপ্পড় দিলে না, তখন সব কথা শুনবে। তোর কথা কে শুনবে, ফাজিল ছেলে? রিফাত আর কোনো কথা না বলে ঠাস করে গালে একটা চড় মারে, তারপর বলে, আরেকটা মারবো নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে যাবি আমার সাথে। আসছি, তুই আমার রুম থেকে যা। ফাজিল ছেলে, আমারে চড় মারছিস, বের হ তাড়াতাড়ি। রিফাত বের হয়ে যায় আর রাহি রেডি হয়ে বের হয় কিছু সময় পর। তারপর দুজনে একসাথে অফিসে যায়। অফিসে যাবার পর রিফাত রাহিকে বলে, তুমি কেবিনে যাও, আমি আসছি। রাহি কেবিনে যায়। কিছু সময় পর রিফাত কেবিনে আসে। কোথায় গিয়েছিলেন? একটু দরকার ছিল। রাহি রিফাতের সাথে কথা বলছে, এমন সময় ম্যানেজার রিফাতের রুমে আসে। স্যার, সবাই মিটিং রুমে ওয়েট করছে আপনাদের জন্য। আচ্ছা, আপনি যান, আমরা আসছি। ম্যানেজার তারপরে চলে যায়। সবাই মিটিং রুমে কেন? চলো, তাহলে বুঝবে। রিফাত আর রাহি তারপর মিটিং রুমে যায়। মিটিং রুমে সবাইকে এখানে ডাকার কারণ হলো, অনেকে আমার আজকে রাহির ব্যাপারে অনেক কিছুই বলেছেন, কিন্তু কেউ আমাদের মাঝে কি আছে তা সঠিক জানেন না, তাই সবাইকে বলছি, আমাদের ব্যাপারে আজে বাজে কথা বলবেন না। আর যদি কোনো কথা শুনি তাহলে কাল ওই দুজনের সাথে যা হয়েছে আপনাদের সাথেও তাই হবে। ধন্যবাদ, এখন যার যার কাজে যান। সবাই চলে যাবার পর। কাল কি হয়েছে অফিসে? কিচ্ছু না। এই বলে রিফাত মিটিং রুম থেকে বের হয়ে আসে। রাহি কাল কি হয়েছে তা জানার জন্য রিতার কেবিনে যায়। রিতা, কাল কি হয়েছে অফিসে? তুই জানিস না? না, কেন? কাল 2 জন মেয়েকে স্যার চাকরি থেকে বের করে দিছে। না, কোন দুজন? মাহিমা, অবনী। রাহি দুজনের কথা শুনে অবাক। এই দুজন তো সেদিন বাজে কথাগুলো বলছিল। তুই জানিস কেন বের করে দিয়েছে? তোকে নিয়ে কি সব বলছিল তাই? আচ্ছা। অন্যদিকে রিফাত নিজের কেবিনে বসে আছে। এমন সময় একজন তার কেবিনে আসে। ভিতরে আসতে পারি কি? আরে অয়ন, তুই? ওয়েটিং রুমে বসেছিলাম, এত সময় শুনলাম মিটিং রুমে ছিলি, তা সবার সাথে রাগারাগি কেন করছিস? রাহির জন্য। রাহি আবার কে? তোর হবু ভাবি। কি বলছিস এসব, সত্যি নাকি? এই রাহি সেই মেয়ে না যে তোর সাথে ঝগড়া করে শুধু? দোস্ত, কেমনে কি হলো আমাকে বল। আসলে রিফাত, এসব কি করে হলো? তুই তো রাহিকে দেখতে পারতি না, আবার সব সময় তোদের ঝগড়া লেগে থাকে। দোস্ত, তাহলে কেমনে কি হলো? রিফাত মুচকি হেসে বলে, জানি না কবে কি করে এমন হলো, তবে ওর সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে। ও পাশে থাকলে খুব ভালো লাগে, ওকে সব সময় চোখে চোখে রাখতে মন চায়, আর এখন তো নিজের পরেও পেতে মন চায়। বাহ, তুই তো দেখি রাহির প্রেমে হাবুডুবু খেয়ে কবির মতো কথা বলতে শিখে গেছিস। শুরু হবে, সময় আসুক। আচ্ছা, আমি এখন চলি, পরে আবার দেখা হবে। বিয়েতে দাঁত দিস। তার আগে রাজি হয় কিনা তা দেখতে হবে রে। হবে, সেও তোকে বিয়ে করবে। তাই যেন হয়। এরপর অয়ন চলে যায়। রিফাত নিজের কেবিনে বসে রাহির কথা ভাবছে। রাহি কি রাজি হবে তাকে বিয়ে করার জন্য? বিভিন্ন কথা ভাবছে, এমন সময় রাহি আসে। আনমনে বসে কার কথা ভাবা হচ্ছে? কারো কথা না। মিথ্যে বলেন কেন? আচ্ছা, সত্যি বলছি, তবে কাউকে বলবে না। ঠিক আছে, বলেন। আমার প্রেমিকের কথা ভাবছি। সে আবার কি? আছে একজন যাকে আমি খুব ভালোবাসি। রাহি রিফাতের কথাগুলো শুনে মনে মনে খুশি হয়। তার নাম কি? তার নাম বলা যাবে না, তবে 1 মাস পর যেদিন আমরা আমাদের পরিবারকে বলবো যে আমরা বিয়ে করবো না, তারপরে দাদুর সাথে তার পরিচয় করিয়ে দেবো। রিফাতের এই কথা শুনে রাহির মন খারাপ হয়ে যায়। রাহির মনে হচ্ছে তার মনে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। নিজেকে সামলে রাহি বলে, ও আচ্ছা, ভালো। হুম, আমি একটু বাইরে যাচ্ছি। রাহি রিফাতের কেবিন থেকে বের হয়ে অফিসে ছাদে চলে যায়। ছাদে এসে রাহি এক কোণে দাঁড়িয়ে ভাবছে, রিফাত অন্য কাউকে ভালোবাসে আর আমি ভেবেছিলাম সে আমাকে হয়তো ভালোবাসে। আমাকে ভালো না বাসলে সে তাহলে তাদের চাকরি থেকে বের করে দিল কেন? আমার এত খারাপ লাগছে কেন? এই বলে রাহি কান্না করে দেয়। কিছু সময় পর রিফাত রাহিকে খুঁজতে খুঁজতে ছাদে আসে। ছাদে এসে দেখে রাহি ছাদের কোণে চেয়ার রাখা সেখানে বসে আছে। রিফাত রাহির কাছে গিয়ে বলে, রাহি, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজতেছিলাম।
রাহি শান্ত কণ্ঠে বলে, কেন? আমি একটু আমার প্রেমিকের সাথে দেখা করতে যাব, তাই তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। রাহির মন খারাপ ছিল। রিফাতের কথা শুনে মন আরো খারাপ হয়ে যায়। আপনি চলে যান, আমি একাই বাসায় চলে যেতে পারবো। রাহি রিফাতের সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই, তাই চুপচাপ রিফাতের সাথে চলে আসে। কিছু সময় পর রাহির বাসার সামনে এসে রিফাত গাড়ি থামায়। রাহি, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো, তোমার বাসার সামনে চলে এসেছি। আচ্ছা, তো তাড়াতাড়ি নামতে বলছেন কেন? আমার প্রিয়তমা আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে তাই। ও। এরপর রাহি গাড়ি থেকে নেমে পড়ে আর রিফাত তাকে বাই বলে চলে যায়। রাহি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে রুমের ব্যালকনিতে দাঁড়ায় আর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার কেন রিফাতের প্রিয়তমার কথা শুনে কষ্ট হয়? কখনো মনে হয় তার প্রিয়তমাকে খুন করে দেই, আমার খারাপ লাগে কেন? তার মানে আমি তাকে চাই, তবে সে তো অন্যের হয়ে গেছে। আমি আর তার পাশে থেকে তার প্রিয়তমাকে নিয়ে বলা কথা শুনতে পারবো না, তাই আমি অন্য কোথাও চলে যাব, তাই ভালো হবে। পুরো বিকেল রাহির মন খারাপ হয়ে থাকে। পরের দিন সকালে রাহির ঘুম ভাঙে রিফাতের কলে। রাহি ঘুম ঘুম চোখে উঠে রিফাতের কল ধরে। হ্যালো, কি হয়েছে? এত সকালে ফোন দিয়েছেন কেন? তোমার একটা হেল্প লাগবে আমার। কি হেল্প? আমার প্রিয়তমাকে বিয়ের জন্য প্রপোজ করবো, তাই রিং কিনতে হবে, তবে ওর হাতের সাইজ জানি না, তাই তোমার হেল্প লাগবে। রাহি রিফাতের কথা শুনে রগ উঠছে আর মনে মনে বলছে, বুইড়া খটাস সব সময় শুধু আমার সামনে ওই মেয়েটার কথা বলে, মনে তো চায় ওই মেয়ের সব চুল ছিঁড়ে ফেলি আর রিফাতকে খুন করে ফেলি। হ্যালো রাহি, কিছু বলছো না কেন? তো আমি কি করতে পারি? তোমার মতোই দেখতে তো আমার প্রিয়তমা, তাই তোমার হাতের সাইজের রিং কিনলেই হবে। তাই তুমি যদি আমার সাথে রিং কিনতে যেতে তাহলে অনেক ভালো হতো। রাহি মনে মনে, তোর রিং এর কপালে ঝাঁটা মারি, আমি জীবনে যাবো না তোকে রিং কিনে দিতে, বদের হাড্ডি। কিছু বলো তো। আসলে আমি অসুস্থ, সরি, আমি যেতে পারবো না, আমার ভালো লাগছে না এখন, বাই। এই বলে রাহি ফোন কেটে দেয়। রাহি সকালে নাস্তা করে ড্রয়িং রুমে বসে আছে, এমন সময় বাসার কলিং বেল বাজে। রাহির মা দরজা খুলে দেখে রিফাত দাঁড়িয়ে। রিফাত, তুমি এই সময়? আসসালামু আলাইকুম আন্টি। রাহি নাকি অসুস্থ, তাই দেখতে আসলাম। কই, রাহি তো সুস্থই, ওই যে বসে বসে কার্টুন দেখছে। রিফাত রাহি থেকে রগই চোখে তাকায় আর রাহি তো তা দেখে দাঁত খেলিয়ে হাসি দেয়। তা দেখে রিফাতের আরো রাগ হয়ে যায়। রিফাত রাহির কাছে গিয়ে বলে, চলো আমার সাথে। রাহি মনে মনে, এখন এর সাথে গেলে তো আমাকে মারবো, যা রেগে আছে, আল্লাহ বাঁচাও। কি হলো, চলো। আমি যাবো না। আর একবার বলবো চলো কিন্তু। যাবো না, তুই একাই যা। রাহির কথা শুনে রিফাত রাহির হাত ধরে টেনে বাসার বাইরে নিয়ে আসে আর তার জন্য রাহি বলে, আরে আমি যাবো না রে, ওই বদের হাড্ডি আমার হাত সর। ওই মাই ফাজলে থামাও না কেন রে, আমার মেয়েরে মারতে নিয়ে যাইতেছে রে। রাহি, তোর ড্রামা বন্ধ কর। মা, তুমি এইসব কি বলছো গো? চুপ, ড্রামা বন্ধ কর, নাহলে সত্যি সত্যি মেরে ফেলবো। রাহি চুপ হয়ে যায়। তারপর রাহি আর রিফাত একটা শপিং মলে যায় আর রিং এর দোকানে যায়। রিফাত রাহিকে রিং পছন্দ করতে দিয়েছে। রাহির মন খারাপ, তাও বসে বসে রিং পছন্দ করছে। কতগুলো হাতে পড়ছে আর খুলছে। এমন সময় রাহি চোখছে একটা ডায়মন্ডের সুন্দর একটা রিং এর উপর। রাহি তাড়াতাড়ি সেটা হাতের আঙুলে পরে আর রিফাতকে বলেছে ওইটা পছন্দ হয়েছে। রিফাতেরও অনেক পছন্দ হয়। রাহি হাতে নিয়ে দেখছে, এমন সময় রাহির পেছন থেকে অচেনা এক লোক বলে, আপনার হাতেই এই আংটিটা বেশ মানিয়েছে। এই আংটিটি আপনার হাতের আঙুল ছাড়া আর অন্য কারো হাতে মানাবে না। রাহি মনে মনে বলে, আইসে বেয়াদ্দ ছেলে, আমারে পাম দিতে, আমি মনে হয় তার বলতে বলছি। এসব মনে মনে বলে রাহি যেই কিছু বলতে যাবে তখনই রিফাতের দিকে তাকায়। রাহি দেখে রিফাত সেই ছেলের কথা শুনে রবে ফুসছে আর চলছে। রাহি রিফাতের এমন অবস্থা দেখে আরো চালাতে রাগি রাগি কণ্ঠে কিছু না বলে হাসি মুখে সেই ছেলেকে বলে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশংসা করার জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর হবার জন্য। রাহি ভেতরে ভেতরে রাখছে, তবে মুখে হেসে বলে, আপনিও না। আপনার হাসিটাও আপনার মতো সুন্দর। রিফাত রগে রাহির হাত থেকে আংটি খুলে দোকানদারকে বলে, এইটা আমরা নেব না। অন্য একটা রিফাত পছন্দ করে তাড়াতাড়ি টাকা দিয়ে রাহিকে নিয়ে বের হয়। তখন পেছন থেকে সেই ছেলেটি রাহিকে উদ্দেশ্য করে বলে, আপনার নামটা কি বললেন না তো? আর উনি কি হয় আপনার? রাহি মুচকে হেসে বলে, আমার নাম রাহি আর উনি আমার বস। রিফাতের রাগে মাথা গরম হয়ে আসছে, তাই রাহির হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। এত অচেনা মানুষের সাথে তোর হেসে হেসে কথা বলতে হবে কেন? হ্যাঁ, আমার ইচ্ছা। কোনো ছেলের সাথে তুই কথা বলবি না, বুঝেছিস? রাহি একটা মুখ ভেঙচি দেয়। তারপর দুজনে চলে আসে। পরের দিন রাহি আর রিফাত অফিসের কেবিনে বসে আছে। এমন সময় রিফাতের কেবিনে একটা মেয়ে আসে। হাই বেবি, কেমন আছো জানো রিফাত? এই বলে রিফাতের কাছে যায়। রাহির কথাগুলো শুনে অনেক রাগ হয়। রাহির মন বলছে মেয়েটার ঘরে চড় বসাতে, কিন্তু কিছু না বলে চুপচাপ বসে আছে। রাহি, ওর নাম আলিনা। আর আলিনা, ওর নাম রাহি। হ্যালো রাহি। হ্যালো রাহি, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি বাইরে যাবে? আমি আর রিফাত একটু একা একা কথা বলতাম। ওকে। এই বলে রাহি কেবিন থেকে বের হয়ে যায়। রাহি বাইরে দাঁড়িয়ে একা একা বলে, মনে তো বলছিল মেয়েটার হাত পা ভেঙে দেই, কিন্তু পারলাম না। রাহি একা একা বকবক করছে। তখনই পেছন থেকে বলে,
হ্যালো মিস। রাহি পেছনে তাকিয়ে বলে, আপনি? কাল তো নামটা বলাই হয়নি, আর আপনি এখানে কেন? আমি জব করি এখানে। আমার নাম শিহাব হোসেন, আর এখানে একটা কাজের জন্য এসেছি। তবে ভালো হলো আপনার সাথে দেখা হলো। রিফাত নিজের কেবিনে বসে দেখে রাহি কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। যখন দেখে সেই কালকের ছেলেটির সাথে রাহি হেসে কথা বলছে, তখন রিফাতের মাথায় রগ উঠে যায়। রাগে নিজের কেবিন থেকে বের হয়ে রাহির গালে জোরে একটা চড় দেয়। হঠাৎ এমন হওয়ায় রাহির কি হয়েছে তা বুঝতে একটু সময় লাগে। বুঝতে পেরে রাহি গালে হাত দিয়ে ছল চোখে রিফাতের দিকে তাকিয়ে থাকে, আর রিফাত চরের কারণে রাহি গালে হাত দিয়ে রিফাতের দিকে ছল চোখে তাকিয়ে থাকে, আর রিফাত রাহির দিকে রগে চোখে তাকিয়ে থাকে। আপনি রাহির গালে চড় দিলেন কেন? তা আপনাকে বলার ইচ্ছে নেই? অফিসের সবার সামনে কিছু না বলে একটা মেয়ের গালে চড় মারবেন, আবার জিজ্ঞেস করলে বলবেন যে আপনার বলার ইচ্ছে নেই? শিহাব, আপনি চুপ করেন। রিফাত স্যারের অভ্যাস আছে এমন হুটহাট চড় মারার। এই বলে রাহি কান্না করতে করতে অফিস থেকে বের হয়ে যায়। রাহি আজ অনেক কষ্ট পেয়েছে। সব সময় তাও রিফাতের রাহিকে মারার পেছনে কারণ থাকতো, তবে রাহি আজ কোনো কারণ জানে না, তাই তার কষ্ট লাগছে। রাহিকে বের হতে দেখে রিফাতও তার পেছন পেছন অফিস থেকে বের হয়ে যায়। রিফাত রাহিকে কয়েকবার ডাকে, কিন্তু রাহি না শুনে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে। রাহি ডাকার পরও যখন না থেমে হাঁটছে, তখন রিফাত দৌড়ে এসে রাহির বাম হাত ধরে নিচে থেকে টান দিয়ে ঘোরায়। তোকে ডাকছিস, শুনতে পাস না? হাত ছাড় আমার। ছাড়বো না। হাত ছাড় বলছি, না হলে কিন্তু। কিন্তু কি? তোর প্রিয়তমা আছে না, তার হাত ধর কি, আর আমার হাত ছাড়। তুই ও ছেলের সাথে কথা বললি কেন? আমার ইচ্ছে আমি কার সাথে কথা বলবো, কার সাথে না বলবো। না, তোর ইচ্ছে না। ও নিজে অন্য মেয়েদের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ড বানাবে, আর আমি একটু ছেলের সাথে কথা বললেই দোষ। তোর দোষ। আমি আমার লাইফে কি করব তা আমার ইচ্ছে, অন্য কারণ না, তোরও না। তাই আমি কার সাথে কথা বলবো, কাকে আমার বয়ফ্রেন্ড বানাবো, তা আমার নিজের ব্যাপার। তাই আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবি না। আগে এসব কথা বলে রাহি জোরে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। রাহি বাসায় এসে নিজের রুমে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে। অন্যদিকে রিফাত নিচে রুমে বসে ভাবছে, তখন রাহিকে চড় মারা ঠিক হয়নি, কিন্তু রাহিকে ওই ছেলের সাথে কথা বলতে দেখে রাগ উঠে গিয়েছিল। আর রাগ হলে কি করে তখন সে নিজেও বুঝে না। এইসব ভাবছে, এমন সময় রিফাতের রুমে তার দাদু আসে। রিফাতকে এমন মন খারাপ করে বসে থাকতে দেখে রিফাতের দাদু বলে, রিফাত দাদু ভাই, কি হয়েছে? কিছু না দাদু। তাহলে এমন মন খারাপ করে বসে আছো যে, আমাকে বলো কি হয়েছে? রিফাত তার মাথা নিচু করে বলে, আসলে দাদু, আমি আজ একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছো? আমি আজ রাহির গালে চড় মেরেছি। কেন? রাগের মাথায়। তুমি তো জানো রাগের মাথায় আমি কি করি বুঝতেই পারি না। ভুল যেহেতু করেছো, তাহলে রাহিকে সরি বলে সব ঠিক। আচ্ছা, আমি এখন আসি। দাদু চলে যাওয়ার পর রিফাত রাহিকে ফোন দেয়। রাহি বিছানায় শুয়ে আছে, তখন তার ফোন বেজে ওঠে। রাহি ফোন হাতে নিয়ে দেখে যে রিফাত ফোন করেছে, তাই ফোন না ধরে বিছানায় রেখে দেয়। রিফাত অনেকবার ফোন দেয়, কিন্তু রাহি ফোন ধরে না। একসময় রাহি ফোন বন্ধ করে ফেলে। রাহির ফোন বন্ধ থেকে রিফাতের আরো খারাপ লাগে, তাই রিফাত রাহিদের বাসায় যাওয়ার জন্য বের হয়। রাহিদের বাসায় গিয়ে রিফাত কলিং বেল বাজায়, আর রাহির মা দরজা খুলে দেয়। রিফাত, তুমি? আন্টি, রাহি কোথায়? রাহি তো ওর রুমে। রিফাত রাহির মায়ের কথা শুনে রাহির রুমের দিকে যায়। রুমের কাছে গিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা। রাহি, দরজা খোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনি কে? আমি রিফাত। আমি কোনো রিফাতকে চিনি না, তাই এখন আসতে পারেন। রাহি, এমন করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তার জন্য মাপ চাচ্ছি, দরজাটা খোলো। আমি দরজা খুলবো না, আপনি এখান থেকে চলে যান। রিফাত তাও অনেক চেষ্টা করে যেন রাহি দরজা খুলে, কিন্তু রাহি দরজা খুলে না। রিফাত হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। রিফাত বাসায় যাওয়ার পর রাগে নিজের রুমে গিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। ভাঙচুরের শব্দে রিফাতের দাদু রিফাতের রুমে আসে। কি হয়েছে, এমন করছো কেন? দাদু, রাহিকে আমার জীবনে চাই, ওই আমার ভালো থাকার ওষুধ। তা তো হবে, বিয়ের কথা তো বলছি, তাহলে এমন করার কি আছে? দাদু, আমার ভুলের জন্য রাহি আমার সাথে কথা বললো না। রাহি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না দাদু। এইভাবে রাগ না করে রাহির রাগ ভাঙানোর চেষ্টা করো। তাই করবো। তারপর থেকে রিফাত অনেক চেষ্টা করে রাহির সাথে কথা বলেন, কিন্তু রাহি কথা বলে না। রিফাত অনেকবার রাহির সাথে দেখা করতে যায়, কিন্তু রাহি রিফাতের সামনেই আসে না। এইভাবে 2 দিন কেটে যায়। রিফাত এই 2 দিন রাহির এক ঝলকও দেখতে পায়নি। রাহির সাথে কথা না বলতে পারে রিফাত কেমন যেন পাগল হয়ে গেছে রাহির সাথে কথা বলার জন্য। অন্যদিকে রাহি সারা দিন নিজের রুমে চুপচাপ থাকে, ঠিকমতো খায় না, কারোর সাথে ঠিকমতো কথা বলে না। রিফাতের দাদু খাবার নিয়ে রিফাতের রুমে যায়। রিফাত, খাবার খেয়ে নাও, 2 দিন ধরে ঠিক মতো খাবার খাস না। ভালো লাগে না, খাবো না, যাও তো। খেয়ে নে। আর তুই তো এমন ছিলি না, তোর যা চাই তার জন্য চেষ্টা করতে, আর রাহির বেলায় হতাশ হয়ে বসে আছিস। সত্যি দাদু, আমি আর এমন করে থাকবো না। আজ আমি রাহির সাথে দেখা করবো, আর আমার মনের সব কথাগুলো বলবো। রাত 10টায় রাহি বেলকানিতে দাঁড়িয়ে আছে। এমন সময় রাহির ছোট বোন রাধিকা রাহির রুমে আসে। রাহি আপু, একটু রুমে আসো তো। কি হয়েছে?
মা তোমাকে একটু ডাকে। রাহি তার মার সাথে দেখা করতে চায়। রাধিকা দেখে তার বোন চলে গেছে, তখন তাড়াতাড়ি বেলকনিতে যায়। রিফাত, জিজু তাড়াতাড়ি উপরে চলে আসো। রিফাত বেলকনিতে মই রেখে তাড়াতাড়ি উপরে চলে আসে। ধন্যবাদ আমার আধি ঘর বাড়ি। জিজু, বাসার মেন দরজা আমি খুলে রাখবো, এখন গেলাম। রাধিকা চলে যাওয়ার পর রিফাত দরজার আড়ালে লুকিয়ে পড়ে। কিছু সময় পর রাহি রুমে আসে আর দরজা বন্ধ করে বিছানায় বসতে যাবে, তখন রিফাত বলে, ফাজিল মেয়ে, কেমন আছিস? তুই এখানে? হুম। বের হ এখান থেকে। আচ্ছা। এই বলে রিফাত রাহির কাছে গিয়ে রাহির মুখ বেঁধে ফেলে, তারপর হাত বেঁধে কোলে তুলে নেয় আর রাহিদের মেইন দরজা দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাহিকে গাড়িতে বসিয়ে রিফাত গাড়ি চালাতে শুরু করে। রাহি অনেকবার হাতের বাঁধন মুখের বাঁধন খুলতে চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। কিছু সময় পর রিফাত একটা জায়গায় এসে গাড়ি থামায়। রাহি চারপাশে তাকিয়ে দেখে চারপাশ অনেক অন্ধকার। রিফাত গাড়ি থেকে নেমে রাহিকে কোলে তুলে নেয়। একটু হাঁটার পর রিফাত রাহিকে নামিয়ে দেয় আর হাতের বাঁধন খুলে দেয়। রাহির হাতের বাঁধন খোলা দেখে তাড়াতাড়ি মুখের বাঁধন খুলে ফেলে। মুখের বাঁধন খুলে রাহি যখন রিফাতকে কিছু বলতে যাবে, তখনই চারপাশে আলোতে ভরে ওঠে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটি। রাহি অবাক হয়ে দেখছে। রিফাত রাহির সামনে হাঁটু গেড়ে বসে এক হাত দিয়ে রিং এগিয়ে দেয়। রাহি রিংয়ের দিকে তাকিয়ে দেখে সেদিন যে রিংটা কিনেছিল সেই রিংটা। আমি জানি না কি করে, কিভাবে, কখন তোমার প্রেমে পড়েছি, কখন আমার মন তোমায় আপন করে চাইতে শুরু করেছে, কখন আমার মন তোমার চোখের মায়ায় প্রেমে পড়েছে আমি জানি না। তবে এইটুকু তো জানি, আমি তোমার প্রেমে পড়েছি, তোমার ভালোবাসায় আটকে পড়েছি। রাহি, আমি তোমাকে আরো আপন করে চাই, তোমার পাশে থেকে সারাটা জীবন বাঁচতে চাই, তোমার সাথে পরন্ত বিকেলে চায়ের কাপে মুখ ডোবাতে চাই, তোমার সাথে ঝগড়া করতে চাই, তোমাকে আমার রাজ্যের রানী করে রাখতে চাই। মায়াবতী হবে তুমি আমার রাজ্যের রানী। রাহি, উইল ইউ ম্যারি মি? রিফাত কথাগুলো বলে রাহি থেকে তাকিয়ে তার উত্তরের অপেক্ষা করছে। রাহি রিফাতের কথা শুনে চুপ করে আছে। রাহি, কিছু বলছো না কেন? রাহি জোরে হেসে দেয়। আপনার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। মানে? আলিনাকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, তাহলে তাকে বিয়ে করার কথা না বলে আমাকে বলছেন? আলিনা আমার ফ্রেন্ড, তোমার সাথে আমার সবসময় ঝগড়া হতো। তবে তোমাকে ভালোবাসার পর যখন ভেবেছি তোমাকে মনের কথাগুলো বলবো, তখন ভাবতাম যে তোমার আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা। আমি আলিনাকে সব বলি, তাই ওই বলে এসব করতে। আলিনার আমি দেখতে চেয়েছিলাম যে আমার সাথে অন্য মেয়েকে দেখলে তুমি কেমন করো। বিশ্বাস করো, আমাদের মাঝে তেমন কিছুই নেই। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই আমার জীবনে চাই। আমি বাসায় যাব, তাই আমাকে দয়া করে বাসায় দিয়ে আসুন। রিফাত বুঝতে পারে যে রাহি তার প্রপোজে রাজি না, তাই রিফাত মন খারাপ করে দাঁড়িয়ে যায়। আমাকে কি বাসায় দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? আমি দিয়ে আসছি, চলো। তারপর রাহি আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসে। রিফাতও চুপচাপ গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে। রাহির বাসার সামনে রিফাত গাড়ি থামায়। রাহিও চুপচাপ গাড়ি থেকে নেমে বাসায় যাবে, তখন রিফাত বলে, রাহি শোনো। বলেন। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? আমার শিহাবকে অনেক ভালো লাগে, ভাবছি তাকে বিয়ে করব। সেও আমাকে বিয়ে করার কথা বলেছে, তার আপনার মতো রাগনি। এই বলে রাহির বাসার ভেতরে চলে যায়। রিফাত রাহি যাওয়ার দিকে পলকহীন তাকিয়ে থাকে। রাহি চলে যাবার পর রিফাত বড় একটা শ্বাস নিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। রিফাত নিজের বাসায় এসে সরাসরি রুমে চলে যায় আর রুমে দরজা বন্ধ করে জিনিস ভাঙচুর করে। ভাঙচুর করার পর ফ্লোরে বসে পড়ে আর কান্না করতে করতে বলে, রাহি, আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি অন্য কারো হলে আমি মরেই যাব। 2 দিন পরের ঘটনা। রিফাত সব সময় নিচের রুমে থাকে, কারোর সাথেই কথা বলে না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, অফিসেও যায় না। রিফাত নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তখন আলিনা আসে। রিফাত পেছনে তাকিয়ে দেখে আলিনা। আলিনা, তুই কি অবস্থা করেছিস নিজের? তুই তো জানিস রাহি আমার ভালো থাকার ওষুধ। ও আমার কাছে নেই, আমি ভালো থাকি কি করে বলতো? রাহি তোরই হবে। আমি রাহির সাথে কথা বলবো, রাহিকে সব খুলে বলবো। হবে না, সে শিহাবকে বিয়ে করবে বলেছে। তুই চুপ থাক, যা করার আমি করব। তুই আগের মতো হয়ে যা প্লিজ, এভাবে ভেঙে পড়লে হবে না। আচ্ছা, আর ভেঙে পড়বো না, তবু তুই রাহিকে আমার কাছে এনে দে। আচ্ছা, এনে দেব। তুইও কাল থেকে অফিসে যাবি। আচ্ছা। পরের দিন রিফাত রেডি হয়ে অফিসে যায়। নিজের কেবিনে বসে রাহির কথা ভাবছে। দুজনে কত ঝগড়া করতো। রাহির পাগলামিগুলো রিফাতের অনেক মনে পড়ছে। রাহিকে নিয়ে বিভিন্ন কথা ভাবছে। তখন রিফাতের কেবিনে দরজায় কেউ নক দেয়। রিফাত তাকিয়ে দেখে রাহিকে দেখে রিফাত দাঁড়িয়ে যায় আর বলে, রাহি তুমি? ভেতরে আসতে পারি? এসো। রাহি ভেতরে যায়। তার সাথে সাথে রিফাত দেখে শিহাব এসে। রাহির সাথে শিহাবকে দেখে রিফাতের যেমন রাগ হচ্ছে তেমন কষ্ট হচ্ছে। রিফাত নিজেকে সামলিয়ে নিয়ে বলে, তোমরা এখানে? আমার আর শিহাবের বিয়ের কথা ঠিক হয়েছে। কাল আমাদের 2 পরিবার থেকে 2 জনকে আংটি পরানো হবে আর বিয়ের তারিখ ঠিক করা হবে। আপনার দাওয়াত রইল কাল। আশা করি কাল আমাদের বাসায় গিয়ে আমাদের নতুন জীবনের জন্য দোয়া করে আসবেন কিন্তু। রাহির কথা শুনে রিফাতের মনে হচ্ছে যেন তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাও নিজেকে সামলে বলে, ঠিক আছে, যাব। ধন্যবাদ। জানো, চলো আমরা তো শপিং করতে যাব। চলো। রিফাত স্যার, কাল কিন্তু যাবেন, এখন চলি।
তারপর রাহি আর শিহাব কেবিন থেকে বের হয়ে আসে। রিফাতের অনেক কষ্ট হচ্ছে, নিঃশ্বাস যেন নিতেই পারছে না এমন লাগছে। রিফাত জোরে চিৎকার করে বলে, রাহি এমন কেন করলে? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না রাহি। তখনই আলিনা আসে। তুই এমন করছিস কেন? রিফাত কান্না করতে করতে বলে, রাহি এসেছিল শিহাবকে নিয়ে, কাল ওদের এঙ্গেজমেন্ট। তুই শান্ত হ প্লিজ, আমি রাহির সাথে কথা বলবো আজ। তোর কিচ্ছু করতে হবে না। রাহি যদি শিহাবের সাথে ভালো থাকে তো থাকুক, আমি ওদের মাঝে যাব না। কাল রাহির বাসায় গিয়ে দোয়া করে আসতে বলেছে, তাই করব। রাহি শিহাবকে নিয়ে ভালো থাকুক, আর আমি না হয়ে রাহি স্মৃতি আগলে সারা জীবন ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, তবে এখন বাসায় চল। আলিনা রিফাতকে বাসায় নিয়ে আসে। তারপর জোর করে কিছু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় রিফাতকে। পরের দিন রিফাত মনের মধ্যে হাজার কষ্ট চেপে সুন্দর করে সেজে রাহির জন্য গোলাপের তোড়া আর গিফট নিয়ে রাহির বাসায় যায়। রাহির বাসায় রাহির পরিবারের সবাই আর শিহাবের পরিবারের সবাই বসে আছে। রিফাতকে দেখে রাহির বাবা তার কাছে আসে। রিফাত সালাম দিয়ে বলে, কেমন আছেন আঙ্কেল? ভালো, তুমি? ভালো আছি। আমরা তোমার সাথে রাহির বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু রাহির বাবাকে আর কিচ্ছু বলতে না দিয়ে রিফাত বলে, থাক ওসব কথা বাদ দেন, আসো ভিতরে আসো। তারপর রিফাত রাহিদের বাসার ভেতরে যায়। কিছু সময় সবার সাথে বসে থাকে, সবাইকে দেখে কিন্তু রাহিকে দেখে না। তাই রাহির মাকে বলে, আন্টি রাহি কোথায়? রুমে সেজেগুজে বসে আছে হয়তো। আমি কি তোর সাথে দেখা করতে পারি? যাও। রিফাত তারপর রাহির রুমে যায়। রাহি দিকে তাকিয়ে দেখে সুন্দর একটা নীল শাড়ি, চোখে মোটা করে কাজল পরে বসে আছে, দেখতে যেন একদম নীল পরি। আপনি এখানে কেন? তোমাকে দেখতে আসলাম। তোমাকে দেখতে মাশাআল্লাহ পরীর মতো লাগছে। ধন্যবাদ। এখন বাইরে যান, পরে আমাদের দুজনকে মন ভরে দোয়া করে যাবেন। রাহি, মনে অনেক সাহস নিয়ে এসেছিলাম তোমাদের দুজনকে একসাথে দোয়া করব বলে, তবে এখন আর সেই সাহসটা নেই। আমি পারবো না নিজের চোখের সামনে নিজের মনের মানুষকে অন্যের হতে দেখতে। রাহি, তুমি কি সত্যি আমার হতে পারবে না? রাহি, তুমি ছাড়া আমি অসহায়। প্লিজ আমার সাথে বাকিটা জীবন থেকো। তুমি আমার জীবনের ভালো থাকার মানুষ, তুমি না থাকলে আমি মরেই যাব। এই বলে রিফাত কান্না করে দেয়। আর রিফাত রাহিকে সব কথা বলে কান্না করছে। তখন পেছন থেকে আলিনা বলে, তুই এত কান্না করতে পারিস, জানতাম না তো। তুই এখানে? তোর বিয়ের তারিখ ঠিক হবে আর আমি থাকবো না? মানে রাহি আর তোর বিয়ে? আরে দাদু, তোমার ফাজিল নাতি আজ গাধা হয়ে গেছে, তাই কিছু বুঝবে না গো। রাহির কথা শুনে সবাই হেসে দেয়। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বাবু, তুমি আমার সাথে নাটক করছিলে না আলিনা আপুকে নিয়ে? তুমি তো জানো না আমি কেমন ড্রামাবাজ। মনে হলো তুমি ভালোবাসার নাটক করে আমাকে কষ্ট দিছো আর জ্বালাইছো, তো আমি বিয়ের নাটক করে প্রতিশোধ নিলাম। তার মানে এসব মিথ্যে? জি বাবু। রিফাত রাগী চোখ করে বলে, রাহি, এই যে রাগ করলে কিন্তু বিয়ে করবো না বলে দিলাম, আর শিয়া ভাইয়াকে বিয়ে করে নিব। রাহি, আমি অলরেডি অন্যজনের, বুঝেছো? মানে? শিহাব আমার হাজবেন্ড। ও আল্লাহ, কি বলো? সেদিন আংটির দোকানে আমিই পাঠিয়েছিলাম। তার মানে রাহির উপর রাগ করতে পারি, কারণ শিহাবকে নিয়ে কোনো ভয় নেই। না, শিয়া ভাইয়াকে নিয়ে ভয় নেই তো কি হয়েছে? অন্য কাউকে বিয়ে করে নিব, রাগ দেখালে মেরে ফেলবো। কি মনে হয় ছেড়ে দিব? সব কথা বাদ দিয়ে নিচে চলো, বাকিরা সবাই বসে আছে, এখন না গেলে বিয়ে বাতিল করে দিব। না, এখনই যাচ্ছি। রিফাতের এমন কাণ্ড দেখে বাকিরা হেসে দেয়। কিছু সময় পর রাহি, রিফাত আর বাকিরা সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। রাহি আর রিফাতের এঙ্গেজমেন্টটা করে নে তাহলে। তাই ভালো হবে। এরপর রিফাত রাহিকে রিং পরিয়ে দেয় আর রাহি রিফাতকে পরিয়ে দেয়। তারপর সবাই অনেক হাসি মজা করে। বিয়ের দিন ঠিক করে সামনের শুক্রবার। সবাই অনেক খুশি। রাহি আর রিফাত এক জায়গায় বসে আছে। তখন রিফাত রাহির কানে আস্তে আস্তে করে বলে, ফাজিল মেয়ে, এই ড্রামার শাস্তি তুই পাবি, শুধু বিয়েটা করে নি। এটা ঠিক না। আমাকে কষ্ট দিয়ে মজা পাইছিস না, তার শাস্তি তো দেবই বাবু আমার। তাহলে তোরে আমি বিয়াই করবো না। যা। তুই করবি, তোর ঘাড়ও করবে, আর না করলে তোর মাইরা ফেলামু। আমি কিন্তু কান্না কইরা দিমু, ফাজিল ছেলে। ওলে লে, আমার বাবুটা, আমার জন্মটা কান্না করলেন না। চকলেট কিনে দেবো নি বাবু রে, তাও কান্না করিস না প্লিজ। এখান থেকে যা, বদের হাড্ডি। ওরে ফাজিল মাইয়া, তোরা দুজন কানে কানে কি কথা বলছিস? ফাজিল মেয়ে আবার ঝগড়াও করছে। এই ফাজিল ছেলে, তুই আগে শুরু করছো। চুপ কর। রাহি একা কান্না করে, দেখছো তোমরা এই ফাজিল ছেলে আজও আমার সাথে ঝগড়া করতেছো। তুই ফাজিল মেয়ে, তুই ফাজিল ছেলে, বদের হাড্ডি, বট গাছের ভূত, কুমির, আদি মানব, বন মানুষ, সাপ, তেলাপোকা, আরো কি কি জানি মনে পড়ছে। রাহি, তোমার কথা শুনে আমি শেষ। আলিনা, আমাগুলো শুনবি না? না, আর শোনার ইচ্ছে নেই। তোদের ঝগড়া শেষ হয়েছে নাকি আরো আছে? আমি তো কিছু বলতেই পারলাম না, সব তো এই ছেলেটাই বললো। দেখছো সবাই ফাজিল মেয়ে, কি মিথ্যা কথা বলে।
বুঝছি তোদের ঝগড়া শেষ হয়নি, দয়া করে দুজন অন্য কোথাও গিয়ে ঝগড়া কর। না না, আমি অন্য কোথাও যাবো না, না হলে আমাকে মারতেও পারে। না মারবো না, ঝগড়া করবো। এখন চল। আমি যাবো না, তুই একাই যা। এখন যাবি না কে? এরপর রিফাত রাহিকে টেনে নিয়ে যায় আর সবাই হাসতে থাকে। রিফাত রাহিকে টেনে ছাদে নিয়ে যায়। ছাদে যাবার পর রিফাত রাহিকে টেনে নিজের কাছে নিয়ে আসে, তারপর বলে, এখন তোর যত ইচ্ছে ঝগড়া কর, আমি তোর এই ঝগড়াকে ভালোবাসি। এমন করলে ঝগড়া করব কিভাবে? দূরে যা, তারপর করি। এখন থেকে তোর আরো কাছে আসবো। ঝগড়া করবো না, এখন নিচে যাবো আমি। আমার হাত ছাড়। আমি তো আস্তে আস্তে নীলপরি চোখের মায়ায় পড়ে যাচ্ছি। এটা ঠিক হচ্ছে না কিন্তু। কি ঠিক হচ্ছে না? রোমান্টিক হইতেছিস কেন? মায়াবতীর প্রেমে পড়ে গেছি তো তাই। আচ্ছা। এই বলে রাহি রিফাতের হাতে জোরে কামড় দেয়। রিফাত আহ বলে হাত ছাড়িয়ে নেয় আর রাহি দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। রাহি নিচে আসার পর রিফাতও নিচে চলে আসে। তারপর সবাই বিভিন্ন কথা বলে খাবার খেয়ে সবাই চলে যায়। পরের দিন সকালবেলা রাহির ঘুম ভাঙে রিফাতের ফোনে। জান, ঘুম ভাঙছে নাকি? হুম। তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হও। কেন? শপিং করতে যাবো বিয়ের। এখন? আমি সব তাড়াতাড়ি শেষ করতে চাই। রেডি হও, আমি আসছি। তারপর রিফাত ফোন কেটে দেয়। রাহিও ফ্রেশ হয়ে রেডি হয়ে রিফাতের জন্য অপেক্ষা করে। কিছু সময় পর রিফাত রাহির বাসার সামনে এসে রাহিকে ডাকে। রাহিও বাসা থেকে বের হয়। রাহিকে দেখে রিফাত পরক্ষীণ ভাবে তাকিয়ে আছে। রাহি কাছে এসে জিজ্ঞাসা করে, এইভাবে কি দেখা হচ্ছে? দেখো একটা পরী আসছে, তাকে দেখছি। হইছে, এখন চলেন। আচ্ছা। এরপর রাহি আর রিফাত শপিং করতে যায় আর সেখানে আলিনা আর শিহাবও যায়। সবাই একটা শাড়ির দোকানে যায়। আমি সবগুলো শাড়ি পছন্দ করব। আমি তাহলে তোমারগুলো পছন্দ করব। ঠিক আছে। তারপর সবাই সবকিছু কিনে বাইরে দুপুরের খাবার খেয়ে বাসায় চলে আসে। বিয়ের কাজ নিয়ে সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ে। রাহি আর রিফাত আজ একসাথে অফিসে যায়। অফিসে গিয়ে রিফাত রাহির সাথে তার বিয়ের কথা বলে। অফিসে সবাই অবাক হয়ে যায়। রাহি সবাইকে বিয়ের কার্ড দেয়। তারপর রিতার কাছে যায়। কেমন আছি? রাগ করছি, আমাকে তো কিছু বললি না। ভাবছি সব ঠিক হবার পর একেবারে বলবো, তাই সরি, রাগ করিস না। আচ্ছা, তবে অভিনন্দন। তারপর রাহি আর রিফাত অফিস থেকে বের হয়। এখন বাসায় দিয়ে আসো। না। তাহলে কোথায় যাব? পরে বলবো। এরপর রিফাত গাড়ি চালাতে শুরু করে। কিছু সময় পর একটা জায়গায় গাড়ি থামায়। রাহি বাহিরে তাকিয়ে দেখে অনেক বড় একটা নদী। রাহি তাড়াতাড়ি গাড়ি থেকে নামে। জায়গাটা অনেক সুন্দর। আর মাঝে মাঝে আমি এখানে আসি। ওই যে বড় একটা গাছ, ওই গাছের নিচে অনেকটা সময় বসে থাকি। জায়গাটা আমার অনেক ভালো লাগছে। রিফাত আর রাহি সেই গাছের নিচে গিয়ে বসে। রিফাত নদীর দিকে তাকিয়ে বলে, রাহি, তোমার হাতটা ধরতে পারি? রিফাত রাহির হাত ধরে আর বলে, রাহি, আমাকে ছেড়ে কখনো যেও না। তুমি চলে গেলে আমি শেষ হয়ে যাবো, বেঁচে থেকে মারা যাব। তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার খাঁচায় তুমি বন্দি হয়ে থেকো সারাটা জীবন। আমি তোমায় আমার মনের খাঁচায় সারাটা জীবন বন্দি করে রাখবো। রাহি রিফাতের কথা শুনে তার কাঁধে মাথা রাখে আর বলে, থাকবো তো, তোমার খাঁচায় বন্দি হো। এরপর কিছু সময় নদীর ধারে সময় কাটিয়ে তারা চলে আসে। রাহির বাসার সামনে গাড়ি থামায়। রাহি গাড়ি থেকে নেমে রিফাতের পাশে গিয়ে তাকে বাই বলে। তোমার গালে ওইটা কি? কি দেখি। এরপর রিফাত হুট করে গালে একটা কিস করে দেয়। রাহি থ হয়ে যায়। রাহির এমন অবস্থা দেখে রিফাত মুচকি হাসি দেয়। ফাজিল ছেলে একটা। এই বলে রাহি বাসার ভেতরে চলে যায়। রিফাতও নিজের বাসায় চলে আসে। গায়ে হলুদের দিন রাহি আর রিফাতের বিয়ের জন্য সবাই অনেক খুশি। রিফাত তো অনেক প্ল্যান করেছে আমাদের বিয়ে নিয়ে। গায়ে হলুদের দিন দেখছো মা, তোমার মেয়ের বিয়ে, তাও মন খারাপ করে নাই। মন খারাপ করবে কেন? আমাদের দুলাভাইটা কেমন তা দেখতে হবে না? মন তো বলে আমি বিয়ে করিনি। আমার ফাজিলটার উপর নজর দিবি না বললাম। আহারে। এই বলে সবাই জোরে হেসে দেয়। রাহি সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। তখন রিফাত ফোন দেয়। এখন ফোন দিছো কেন? তোমার সাথে কথা বলবো তাই। আহারে। আহারে বলে না গো জান, মনের ভিতরটা এসে লাইক গে গো। ইসরে, হাই মরে গেলাম। হইছে ঢং। আজ আমার মায়াবতীকে দেখে জ্ঞান হারাবো না তো। মন বলছে এখনই চলে যায় তোমার কাছে, কিন্তু যেতে দিচ্ছে না কেউ। বেচারা। এরপর দুজন আরো কিছু সময় কথা বলে ফোন রেখে দেয়। সন্ধেবেলা সবাই গায়ে হলুদের স্টেজে বসে আছে। রিফাত অনেক সময় ধরে রাহিকে দেখার জন্য অপেক্ষা করছে। কি হলো দুলা ভাই, এইভাবে এদিক ওদিক তাকায় আছেন কেন? আমার আধা ঘরবাড়ি শোনো, আমার পুরো ঘরবাড়ি কই? হ্যাঁ আছে আছে, ধৈর্য ধরেন। কিছু সময় পর রাহি আসে। রিফাত রাহিকে দেখে পুরো থ হয়ে যায়। রাধিকা রিফাতের খানে খানে বলে, এইভাবে তাকায় থাকে না, তাহলে নজর লেগে যাবে। মায়াবতী যা সাজ দিচ্ছে আর যা সুন্দর লাগছে, চোখ তো সরছেই না। রাহি রিফাতের এমন ভাবে তাকানো দেখে অনেক লজ্জা পায়। রাহি আজ বাসন্তী রঙের কাতান শাড়ি পরেছে আর সাথে হালকা মেকআপ আর ম্যাচিং করে সব গয়না পরেছে। এতে রাহিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রাহি রিফাতের কাছে এসে ইচ্ছে করে পায়ে পাড়া দেয়। কি হলো দুলা ভাই? একটা ফাজিল মেয়ে পায়ে পাড়া দিছে। আপু তুমি?
রাহি রাধিকা রিফাতের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসি দেয়। রাহি রিফাতের কাছে এসে বসে। তারপর রিফাত রাহির কানে কানে বলে, মায়াবতী, তোমাকে আমার রাজ্যের রানী লাগছে। মন বলছে পলকহীন তাকিয়ে থাকি তোমার মায়াবতীর মায়ায় হারিয়ে যেতে চাই বহুদূর বহুদূর। তার ভালোবাসায় ডুবে যেতে চাই অতলেরও অতলে। মায়াবতীর প্রেমের সাগরে আমি হারিয়ে যেতে চাই। কবি হলে কবে থেকে? যেদিন থেকে তোমায় ভালোবাসতে শুরু করেছি সেদিন থেকে মায়াবতীর কবি হয়েছি। ভালো। এরপর সবাই রাহি আর রিফাতের গায়ে হলুদ দেয়। রিফাত রাহির গায়ে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিতে চায়, আর রাহি রিফাতের হাতে কামড় দিয়ে দেয়। রাহি, তোর কিন্তু মায়ের দিব। রাহি দাঁত খেলিয়ে হাসি দিয়ে বলে, আমি কামড় দিমু। তুই কুকুর নাকি যে কামড় দিস? কুকুর বলবি না কইলাম। তাহলে কামড় দিস কে? আর একবার কুকুর বললে কানে কামড় দিম। রাক্ষসী। রাক্ষস? আচ্ছা ঝগড়া বন্ধ কর, বাকিরা হলুদ দিয়ে শেষ করুক। তারপর রাহি আর রিফাত চুপ হয়ে যায়। সবাই হলুদ দেওয়ার পর নাচ গান শুরু হয়। রাহি আর রিফাত বসে সবার নাচ দেখছে। এমন সময় শিহাব বলে, এখন আমাদের সামনে ড্যান্স করবে রাহি আর রিফাত। সবাই হাততালি দেয়। আমি তো নাচই পারি না। তা বললে চলবে না, নাচ তো করতেই হবে। এরপর রাধিকা আর আলিনা রিফাত আর রাহিকে টেনে নাচে জায়গায় নিয়ে আসে। গান শুরু হয়। রিফাত রাহির কোমর ধরে আর রাহি তখনই চোরে হেসে দেয়। হাসছো কেন? সুরসুরি লাগতেছে, হাত সরাও। হাই রে আমার কপাল। তারপর রিফাত রাহির কোমর থেকে হাত ছড়িয়ে নেয় আর রাহির হাসি বন্ধ হয়। হাসি বন্ধ হয়েছে? তোরা নাচ বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? আরেকজনের সুরসুরি লাগে তাই হাসছে। আমার সুরসুরি নেই। মিথ্যাবাদী মেয়ে। চুপচাপ নাচ শেষ কর। তারপর রাহি আর রিফাত অল্প একটু নাচ করে। সব অনুষ্ঠান শেষে রিফাতরা নিজেদের বাড়ি চলে যায়। রিফাত চলে যাওয়ার সময় রাহির গালে একটা চুমু দিয়ে যায়, আর রাহি তখনই রিফাতের বুকে চিমটি দিয়ে দেয়। অনুষ্ঠান শেষে রাহি ফ্রেশ হয়ে ঘুমোতে যায়। তখনই রিফাত ফোন করে, জান বাসার বাইরে আসো না। একটু আগে না এখান থেকে গেলে? তাহলে তোমায় নিয়ে ঘুরতে যাব। আমি ঘুমাবো, বাই। এই বলে রাহি ফোন কেটে দেয় আর ঘুমিয়ে পড়ে। রাহি ফোন কেটে দেওয়ার পর রিফাত অনেকবার ফোন দেয়, কিন্তু রাহি ফোন ধরেই না। তাই রিফাত রাহির রুমের ব্যালকনি দিয়ে রাহির রুমে আসে। রাহি রুমে এসে দেখে রাহি বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। রিফাত ডান হাত নিজের কপালে নিয়ে বলে, হাই রে ঘুম পাগলি, কত ইচ্ছা ছিল আজ ঘুরতে যাব, সব প্ল্যান নষ্ট করে দিল। এরপর রিফাত রাহির চুলে হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে যায়। পরের দিন আজ রাহি আর রিফাতের বিয়ে। সবাই অনেক ব্যস্ত। রাহি এখনো ঘুমিয়ে আছে। রাহির ফোনে টুং টুং শব্দ হয় আর তাতে রাহির ঘুম ভেঙে যায়। ফোনের দিকে তাকিয়ে দেখে রিফাত মেসেজ করেছে। রাহি মেসেজ পড়তে থাকে, শুভ সকাল আমার জান, আজ আমাদের বিয়ের দিন। কিছু মুহূর্ত পর তুমি সারাটা জীবনের জন্য আমার হয়ে যাবে। যাকে ছাড়া আমার বাঁচা কষ্ট আমি তাকে আজ আমার করে পেয়ে যাব। তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি আজ কতটা খুশি। তোমায় আমি খুব ভালোবাসি আমার মায়াবতী। রাহি মেসেজটা দেখে মুচকে মুচকে হাসে আর বলে, পাগল একটা। এরপর রাহি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে সবার কাছে যায়। আমাদের কর্ণের ঘুম থেকে উঠে গেছে। আজ ঘুমে তো রিফাত ভাইয়াকে নিয়ে স্বপ্ন দেখছে শুধু। রীতার কথা শুনে সবাই হেসে দেয়। তারপর সবাই হাসি মজা করে নাস্তা করে বিয়ের কাজে লেগে পড়ে। রাহি আজ অনেক সুন্দর করে সেজেছে। লাল বেনারসি, মাথায় সুন্দর করে খোপা, ম্যাচিং করে সব গয়না আর মেকআপ করেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার দুলাভাই আজ রাহি আপুকে দেখলে জ্ঞান হারাবে। রাধিকা দেখছো, রাহিল গাল লজ্জায় লাল হয়ে গেছে। হবেই তো। সবাই হেসে দেয়। কিছু সময় পর রিফাত বর্ষেছে রাহিতের বাসায় আসে। রিফাতকে দেখতে আজ অনেক সুন্দর লাগছে। বিয়ে বাড়ি হাসি মজার পর রাহি আর রিফাতের বিয়েটা হয়ে যায়। দুজনের বিয়েতে সবাই অনেক খুশি। রিফাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাহির বিদায়ের সময় রাহি আর রাহির বাড়ির সবাই অনেক কান্না করে। কিছু সময় পর রিফাতরা রাহিকে নিয়ে তাদের বাসায় চলে আসে। বিয়ের সব কাজ শেষ করে আলিনা রাহিকে রিফাতের রুমে নিয়ে যায়। রিফাতের রুমটা বিভিন্ন ফুলে সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রুম ফুলের গন্ধে ভরে আছে। আলিনা রাহিকে রিফাতের বিছানায় বসিয়ে দিয়ে আসে, আর রাহি বাসর ঘরে বসে আছে। কিছু সময় পর রিফাত রুমে আসে। রাহি চুপচাপ বসে আছে। যাও ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে। এরপর রাহি ফ্রেশ হতে যায় আর কিছু সময় পর ফ্রেশ হয়ে আসে। তারপর রিফাত ফ্রেশ হতে যায় আর কিছু সময় পরে বের হয়ে তার মাথায় হাত। রাহি হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। হায় রে ঘুমায় পড়ছে ঘুম পাগলিটা। রিফাত রাহির পাশে গিয়ে রাহিকে ডাকে, রাহি, ও রাহি জান। কি হয়েছে? ওঠো, কথা বলবো। ঘুমাবো। এই বলে আবার ঘুমিয়ে পড়ে। এই মেয়ে তো আমার সব ইচ্ছা নষ্ট করছে। ভাবছি আজ সারারা দুজনে ব্যালকনিতে বসে মনের কথা বলবো, আর মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। রাহি ঘুম থেকে উঠো, না হলে কোমরে সুরসুরি দিব কিন্তু। সুরসুরির কথা শুনে রাহি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে। রাহির এমন কাণ্ড দেখে রিফাত হেসে দেয়। ব্যালকনিতে চলো, আজ সারা রাত গল্প করবো আমরা। ঘুমাবো। আর একবার ঘুমের কথা বলে না সুরসুরি দেবো। না চলো বেলকনিতে। রিফাত আর রাহির বেলকনিতে যায়। বেলকনিতে একটা দোলনা রাখা আছে। রিফাত আর রাহি সেখানে গিয়ে বসে। রাহি জানো, আজকের রাত্রে আমার কাছে স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠলে সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আমি সবসময় চাই তুমি আমার সাথে থাকো, কখনো দূরে যেও না। যাবো না।
আজকে চাঁদটা তোমার থেকে কম সুন্দর। বুঝেছি, কবি হতে মন চাইতেছে, তাহলে একটা কবিতা শুনিয়ে দাও কবি সাহেব। রিফাত মুচকি হেসে বলে, অবশ্যই। তারপর রাহি ডান হাত নিচে দু হাতের মুঠো রেখে বলতে শুরু করে, মায়াবতী আমার, তুমি আমার সব, জীবনের সবটুকু সময় তোমার পাশে থাকতে চাই, তোমার হাতটি ধরে সারাটা জীবন পাশাপাশি হাঁটতে চাই, তোমার নীল শাড়ি আঁচলেই আমার মুখটা লুকাতে চাই, তোমার কালো লম্বা কেশের খোপায়, তোমার কালো লম্বা কেশের খোপা, আবার ভালোবাসার ছোটই গাথা বেলি ফুলের মালাটা গেঁথে দিতে চাই, সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই, তোমার কোলে মাথা রেখে তোমার কাজল টানা মায়া ভরা চোখের গভীরে হারিয়ে যেতে চাই। মায়াবতী আমার, তোমার কপালে হাজারো ভালোবাসার পরশ আমি ছুঁয়ে দিতে চাই, তোমার মায়ায় সারাটা জীবন পড়ে থাকতে চাই, ভালোবাসার মায়াবতীকে আরো ভালোবাসতে চাই। কবিতাটা শেষ করে রিফাত রাহির কপালে একটা চুমু দেয় আর রাহি নিজের চোখ বুজে নেয়। আমার কবি সাহেব তো অনেক ভালো কবি হয়ে গেছে। রিফাত রাহির নাক টেনে বলে, রে ফাজিল মেয়ে। রাহি রিফাতের নাক টেনে বলে, রে ফাজিল ছেলে। এরপর রাহি রিফাতের কাঁধে মাথা রেখে বসে থাকে। কয়েকদিন পর ও মা গো, রাহি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। কি হয়েছে, এত রাতে চিল্লাও কেন? চিল্লাবো না তো কি করবো? তুমি বিছানা ছেড়ে নিচে কি করো? ঘুমের মধ্যে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে এখন আবার জিজ্ঞেস করছো নিচে কি করি? রাহি মায়া মায়া চোখ করে বলে, আজও লাথি মারছো? না, আজ লাথি না, কিক মারছো। আমি তো আর ইচ্ছে করে মারি না। হয়েছে, আর বলতে হবে না, বিয়ের দিন থেকে এমন হচ্ছে আর এমন কথা শুনতে শুনতে শেষ। রাহি ন্যাকা কান্না করে, কাল আমি বাপের বাড়ি চলে যাব আর থাকবো না তোর সাথে। আমি তাহলে কাল আমার শ্বশুর বাড়ি চলে যাবো। রাগাবি না কিন্তু আমাকে। ওই লে আমার বাপ বললে লাগবে না, চকলেট কিনা দেবনি। রাহি রগে তখনই বিছানা থেকে উঠে রিফাতের কাছে গিয়ে রিফাতের কানে কামড় দেয়। কামড়ে দেশ কে? রাগাস কেন? তাই বলে কানে কামড় দিবি? আমার তোর কানে কামড় দিতে ভালো লাগে তাই দি। রাক্ষসী গুলেরা। রাক্ষস। এই বলে রাহি আবার ঘুমিয়ে যায়। সকালে এই যে ঘুম থেকে উঠেন, আপনার চা নিয়ে আসছি। রিফাত রাহির ডাকে ঘুম থেকে ওঠে। চা আজকে একটু বেশি মিষ্টি লাগছে না? ঢং আজ খেতে দেয় নাই, তাই এই কথা। বুঝোই যখন তো দাওনি কেন? রাহি তারপর এক চুমুক খেয়ে রিফাতকে দেয়। এখন ঠিক আছে, আর শোনো, কি? সকালে নাস্তার পর তোমায় নিয়ে শপিং এ যাব, তো রেডি হয়ে থেকো। আচ্ছা। এরপর রাহি দাদু রুমে চলে যায়। কিছু সময় পর রাহি আর সবাই নাস্তা করে নেয়। নাস্তা শেষে রাহি রেডি হয়ে নেয়। রিফাত গাড়িতে বসে রাহিকে ডাকছে তাড়াতাড়ি আসার জন্য। একটু পর রাহি গাড়ির কাছে আসে। এত সময় লাগে নাকি? বেশি সময় লাগেনি, তাই কথা বাদ দিয়ে গাড়ি চালাও। রিফাত আর কিছু না বলে চুপচাপ গাড়ি চালাতে শুরু করে। হঠাৎ রাহি রিফাতকে গাড়ি থামাতে বলে। কি হয়েছে, গাড়ি থামাতে বললে কেন? ফুচকা খাবো। হায় রে। তুমি আনতে যাবে নাকি আমি যাব? যাচ্ছি। এরপর রিফাত রাহির জন্য ফুচকা আনতে যায়। ফুচকা নিয়ে আসার পর রিফাত বলে, এই যে তোমার ফুচকা, নাও খাও। রাহি ফুচকা নিয়ে খেতে দেয়। রাহি আর রিফাত শপিং মলে যায়। রিফাত আর রাহি অনেক কিছু কেনাকাটা করে শপিং মল থেকে বের হচ্ছে। এমন সময় কয়েকটি ছেলের মাঝে থেকে একটা ছেলে রাহিকে টিজ করে বলে, হে সুন্দরী, আমাদের সাথে একটু কথা বলো। রিফাতের এই কথা শুনে অনেক রাগ হয় আর সাথে সাথে ছেলেটির কাছে গিয়ে ঠাস করে চড় মারে। রাহি রিফাতকে ফেরাতে যায় কিন্তু পারে না। রিফাত ছেলেটিকে আরো মারতে যাবে, তখন শপিং মলের দারোয়ান এসে রিফাতকে ধরে। ছেলেগুলো সেখান থেকে দৌড়ে চলে যায়। রাহি রিফাতের কাছে গিয়ে, রিফাত শান্ত হও, এমন করে রাগ করে না। কেউ তোমাকে খারাপ কিছু বললে বা কিছু করলে তাকে আমি শেষ করে দেবো। আচ্ছা এখন মাথা ঠান্ডা করো। রাহির অনেক বোঝানোর পর রিফাতের রাগ কমে। তারপর দুজনে গাড়ি করে বাসায় যাওয়ার জন্য বের হয় শপিং মল থেকে। রাহি, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমাকে তখনই বলবে, তাকে আমি মেরে ফেলবো। হইছে, রাগ কমাও। কিছু সময় পর দুজনে বাসায় আসে। রিফাত ভাই কেমন আছিস? সিয়াম তুই? রাহি ওর নাম সিয়াম, আমার খালাতো ভাই। আর সিয়াম এইটা তোর ভাবি রাহি। সিয়াম আমাদের বিয়েই আসতেই পারেনি। হাই ভাবি। হাই। তোরা কথা বল, আমি ফ্রেশ হয়ে আসি। রিফাত তারপর ওপরে চলে যায়। তখন শিহাব রাহির কাছে যায় আর তার হাত ধরে। আপনি আমার হাত ধরছেন কেন? আমি তো ধরতেই পারি, দেবরি তো লাগি। হাত ছাড়ুন। ভাবি এমন করো, একটু কাছে আসো না। আর তখনই সিয়াম রাহির হাত ধরে রাহির কাছে যেতে থাকে। রাহি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সিয়াম আরো জোরে ডান হাত চেপে ধরে। হাত ছাড়েন বলছি। এমন করে না ভাবি, একটু কাছে আসলে কি হয়? রাহি রগে ঠাস করে চড় দেয় সিয়ামের গালে। রাহি চড় দেওয়ায় রাহির দিকে রাগী চোখে তাকায় সিয়াম। রাহি রাগী কণ্ঠে আঙুল দেখিয়ে বলে, আর কখনো আমার সাথে এমন করতে আসলে হাত ভেঙে ফেলবো, মনে থাকে জানো তো। এই বলে রাহি উপরে নিচে রুমের দিকে যায়। তখন রিফাতের সাথে দেখা হয়। কি হয়েছে রাহি, তুমি রেগে আছো কেন? কই না তো। তোমার হাতে কি হয়েছে? আরে চুরি পড়েছিলাম, তাই এমন লাল হয়ে গেছে। সত্যি কিছু হয়নি? কিছুই হয়নি। রাহি বলে রুমের ভেতরে চলে যায়। রিফাত নিজেই মনে মনে বলছে, রাহি তুমি মিথ্যে কেন বললে? সিয়াম তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাও আমাকে বললে না। রাহি রুমের ভেতরে গিয়ে বিছানায় বসে পড়ে আর মনে মনে বলে, সরি রিফাত, আমি তোমাকে কিছু বললাম না। আমি জানি তোমাকে সিয়ামের ব্যবহারের কথা
বললে ওকে মারবে, এতে তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরপর সারা দিন সিয়াম রাহির সামনে আসেন। রাতে খাবার সময় সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে, এমন সময় সিয়াম বলে, রাহি ভাবি, পানির গ্লাসটা একটু দেন তো। রাহি দিতে ইচ্ছে করছে না, তাও দিতে যায়। আর তখনই সিয়াম রাহির হাত আবারও বাজেভাবে ধরে। রিফাত তা দেখতে পায় আর তার রাগ হয়, আর নিচের পাশে থাকা গরম ডাল ধাক্কা দিয়ে সিয়ামের পায়ের উপরে ফেলে দেয়। সিয়াম আহ করে ওঠে। সরি সিয়াম, আমি খেয়াল করিনি। আচ্ছা সমস্যা নেই, আমি ফ্রেশ হয়ে আসি। এরপর সিয়াম নিচে রুমে চলে যায়। রাতে সবার খাওয়া শেষে রাহি সবকিছু গুছিয়ে নিচে রুমে যাচ্ছে। এমন সময় পিছন থেকে সিয়াম রাহির হাত ধরে টান দেয়। রাহি ভয় পেয়ে যায় হঠাৎ এমন হবার কারণে। রাহি পেছনে তাকিয়ে দেখে সিয়াম হাত ধরে টান দিয়েছে। তোর সাহস হয় কি করে আমার হাত টান দেবার? অধিকারী তো চাই তোমার হাত ধরে কাছে। দেখ, তোরে বারবার করে বলতেছি আমার ধারের কাছেও আসবি না। আমি তো আসবই। তোর জানের ভয় নেই বুঝি? রিফাত যদি জানে তোরে একেবারে খুন করে ফেলবে। আচ্ছা বলে দেখো। রাহি সিয়ামের হাত ঝামটা দিয়ে ফেলে নিচে রুমে চলে যায়। এত দেরি হলো যে? একটু কাজ বেশি ছিল। রাহি আমার কাছে এসো তো। রাহি রিফাতের কাছে যায়। রিফাত রাহির হাত নিজের হাতে নিয়ে বলে, দেখো রাহি, তুমি আর আমি দুজনের পরিপূরক। তোমার সুখে দুঃখে আমি সব সময় তোমার পাশে আছি। তুমি তোমার মনের সব কথা আমাকে কোনো ভয় না পেয়ে বলতে পারো। আমার কাছ থেকে কখনো কিছু আড়াল করো না, আর আমাকে মিথ্যা কখনো বলো না। আচ্ছা ঘুমাই যাও। রিফাত শুয়ে পড়ে। রাহিও রিফাতের পাশে শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে ভাবে, রিফাতকে বলবো না, কিন্তু সিয়ামকে তো শায়েস্তা আমি করব। আর কাল থেকে শুরু হবে। পরের দিন সকালবেলা রাহি সকালে চা নিয়ে সিয়ামের রুমে যায়। সিয়াম ঘুমিয়ে আছে, তাই রাহি সিয়ামকে ডাকে। এই যে ওঠেন। রাহি ডাকে, সিয়াম ঘুম থেকে উঠে আর রাহিকে দেখে অবাক। তুমি আমার রুমে? কাল ভেবে দেখলাম রিফাত তো সব সময় বাসায় থাকে না, তাই তোমার সাথে না হয় একটু সময় কাটাবো, এতে দোষ তো নেই। সিয়াম রাহির কথা শুনে খুশি হয়ে যায়। রাহি সিয়ামকে খুশি হতে দেখে মনে মনে বলে, যত খুশি হবার হয়ে নে, তারপর তোর কি হবে কে জানে। এসব ভেবে রাহি সিয়ামকে চায়ের কাপ এগিয়ে দেয়। এই নাও চা খাও, খেয়ে বলবে কেমন হয়েছে। সিয়াম রাহির হাত থেকে চায়ের কাপ নেয়। রাহি মনে মনে বলে, খা, দেখ কত মজা করে বানাইস। সিয়াম চায়ের কাপে চুমুক দিয়েই শেষ। না পারছে গিলতে, না পারছে ফেলতে। সিয়ামের এমন অবস্থা দেখে রাহির অনেক হাসি পায়, কিন্তু না হেসে সিয়ামকে বলে, কেমন হয়েছে বলছো না কেন? সিয়াম কষ্ট করে মুখের টুকু গিলে নিয়ে বলে, অনেক ভালো হয়েছে, এরকম মজার চা আমি কোথাও খাইনি। আমি নিজের বানাইছি। আচ্ছা বাকি চা তাড়াতাড়ি শেষ করো, না হলে ঠান্ডা হয়ে যাবে। সিয়াম অনেক কষ্ট করে চা খায়। চা তো শেষ, এখন আমি আসি, পরে কথা হবে। এই বলে রাহি চায়ের কাপ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। রাহি বের হওয়ার সাথে সাথে সিয়াম দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। রাহি কিচেনে এসে জোরে হেসে দেয় আর বলতে থাকে, নিম পাতা, করলার জুস, লেবু, লবণের চা, বলে অনেক মজা। হাসি বন্ধ করে রিফাত ভাইয়ের জন্য চা নিয়ে যাও ভাবি। যাবো রে বলি। তাড়াতাড়ি যাও। এরপর রাহি তাড়াতাড়ি রিফাতের জন্য চা করে রুমে যায়। জানু, ঘুম থেকে ওঠো। রাহি ডাকাডাকিতে রিফাত ঘুম থেকে ওঠে। আজ দেরি হলো কেন? এমনি। তোমার সাথে আমার কথা হলো প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে ডেকে উঠাবে। তাই তো করি। নাও চা খাও। রাহি, আজ আমি একটা কাজে এক জায়গায় যাব, আসতে দেরি হতে পারে। আচ্ছা। এরপর সকালে নাস্তা করে রিফাত রেডি হয়ে তার কাজের জন্য বের হয়। রাহি বাসায় টুকটাক কাজ করে বুলির সাথে কিছু সময় বসে কথা বলে। ভাবি একটা কথা কই। বলো। ভাবি, রিফাত ভাই অনেক ভালা, তবে রাগটা একটু বেশি। কিন্তু আপনার সাথে বিয়ের পর ভাই তো রাগই করে না। তাই নাকি? ভাইয়ের বাবা মা নাই, তাই অনেক সময় কষ্ট পায়, তবে কাউরে বুঝতে দেয় না। জানেন ভাবি, রিফাত ভাই মিথ্যা কথা শুনতে পারে না। ভাবি, ভাইয়ের কাছে কখনো মিথ্যা বললেন না, আর কিছু লুকায়েন না। আচ্ছা ভাবি, আমি এখন যাই, আমার কাজ আছে। এই বলে বলি চলে যায় আর রাহিও নিজের রুমে চলে যায়। রাহি রুমে বসে কাজ করছে, তখনই সিয়াম রুমে আসে। রাহি তাকিয়ে দেখে সিয়াম। তুমি এখানে কি করো? রিফাত তো বাসায় নাই, আসো একটু কাছে আসো। এই বলে সিয়াম রাহিকে ছড়িয়ে ধরে। রাহি অনেক ছোটাছুটি করে ছোটার জন্য একসময় সিয়ামের থেকে ছুটতে পারে। তারপর রাহি সিয়ামের হাত থেকে ছাড়বে তাড়াতাড়ি বিছানা বাসে টেবিলের কাছে যায় আর দেখে সেখানে একটা ছুরি রাখা আছে। রাহি তাড়াতাড়ি সেই ছুরি হাতে নিয়ে সিয়ামের দিকে করে বলে, আর একবার আমার দিকে আসার চেষ্টা করলে হাত কেটে দিব। বেবি এমন করো কেন, একটু কাছে আসো, আর আমি জানি তুমি আমাকে কিচ্ছু করো। এই বলে সিয়াম আবার রাহি দিকে এগিয়ে যায়। সিয়ামকে এগিয়ে আসতে দেখে রাহি নিচের হাতের ছুরি দিয়ে সিয়ামের হাতে আঘাত করে। সিয়াম চড়ে আহ করে ওঠে। আমাকে এত অসহায় অবলা নারী ভাবিস না, আমি সেই রকম মেয়ে না। এরপর রাহি আবার ছুরি দিয়ে সিয়ামের হাতে আঘাত করে আর বুলিকে ডাকে। রাহি ডাকে বলি তাড়াতাড়ি রাহি রুমে আসে। বুলিকে দেখে রাহি বলে, বলি নিচে থেকে তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে আয়। কেন? তোকে আনতে বলেছি, নিয়ে আয়। বুলি তাড়াতাড়ি নিচে গিয়ে একটা লাঠি নিয়ে আবার রুমে আসে। এই যে ভাবি লাঠি। রাহি বুলির হাত থেকে লাঠিটা নিয়ে সিয়ামকে মারতে থাকে। সিয়াম বারবার না করছে, কিন্তু রাহি তার কথা না শুনে ইচ্ছে মতো মারছে।
আর কখনো আমার সাথে এমন করতে আসবি? আমি মাপ চাই, আর এমন করব না। আবার করতে আসলে এর থেকে বেশি খারাপ অবস্থা। আমি আর এমন করব না। এক্ষুনি তোর সব জিনিস নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আচ্ছা। যা, এখন আমার সামনে থেকে যা। আর 5 মিনিট পর যেন তোর ছায়াও আমি এ বাড়িতে না দেখি। সিয়াম তাড়াতাড়ি দৌড়ে রুম থেকে বের হয়ে যায় আর নিজের রুমে গিয়ে তাড়াতাড়ি সব জিনিস নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাহি সিয়ামকে যেতে দেখে বলে, আমারই তো চিনিস না, তোর মতো শয়তানের শায়েস্তা করতে আমি ভালোভাবেই জানি। এত সময় বলি হা হয়ে সব দেখছিল, কিন্তু কিছুই বুঝতে পারেনি। ভাবি একটা কথা কই? বল। এত সময় কি হলো কিছুই বুঝতে পারি নাই। আমি বোঝাই বলবো, কিন্তু কথা দে এই বিষয়ে রিফাত দাদু কেউ যেন না জানে। আচ্ছা। রাহি তারপর বলিকে সব কথা বলে। ভাবি আপনি আগে আমারে এসব কইবেন না, শয়তানটারে ইচ্ছা মতো কয়টা দিতাম। আচ্ছা বাদ দে এখন এসব। বলি তারপর কাছের জন্য নিচে চলে আসে। রাহি তারপর নিজের রুমে বসে বসে গল্প করতে থাকে। বিকেলে রাহি ছাদে দাঁড়িয়ে আছে, এমন সময় কেউ পেছন থেকে চাপটে ধরে। রাহি হঠাৎ এমন হয় তাড়াতাড়ি পেছনে ঘুরে কে তা খেয়াল না করে জোরে গালে চড় মারে। তারপর তার থেকে তাকিয়ে রাহি ওরে মা, এইভাবে কেউ চড় মারে বুঝি? আজকাল বউকে জাপটে ধরার জন্য বুঝি চড় খেতে হয়? রাহি মন খারাপ করে বলে, সরি, আমি ভাবছি অন্য কেউ তার জন্য চড় মারছে। অন্য কেউ মানে? কে তোমাকে এমন করে ধরার সাহস করে? আমাকে বলো তার নামটা একবার। আরে কেউ না, আমি একটু আনমনা ছিলাম আর তুমি হঠাৎ এমন করে ধরেছো, তাই আর কি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা। আমার বডি হাট। ফাজিল মেয়ে। ফাজিলছে। রাগ খুশি কামড় দিব কিন্তু। কামড় না, একটু জড়িয়ে ধরো আমাকে। রাহি দু হাত বাড়িয়ে বলে, আসো। রিফাতও রাহিকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, আমি জানি তুমি সিএম ভেবেছিলে, তুমি চিন্তা করো না, সিএম এর ব্যবস্থা কাল করছি আমি। হইছে, এখন ছাড়ো। আর একটু না, তাহলে কানে কামড়। হায় রে কপাল, আমার নিজের বউর ইচ্ছে মতো জড়িয়ে ধরে বুকে রাখতে পারবো না। ড্রামা বন্ধ করো, আমার সাথে থাকতে থাকতে ড্রামা করতে শিখে গেছো। আচ্ছা রুমে চলো। এরপর রাহি আর রিফাত নিজেদের রুমে চলে যায়। রাতে ডিনারের সময় সবাই খাবার টেবিলে খেতে আসে। রাহি, সিএম কই? রাহি একটু থতমতো খেয়ে যায়, তাও নিজেকে সামলে নিয়ে বলে, সিয়াম তো চলে। সিয়াম না বললো তোমাকে ফোন করে বলে দেবে? তোমাকে ফোন করে নাই? না, আমাকেও বলে যায়নি তো। তার তাড়াতাড়ি ছিল, গেছে তো, তাই হয়তো বলে যায়নি। আচ্ছা আচ্ছা, ওনার কথা বাদ দিয়ে সবাই খাবার খাও। তারপর সবাই খাবার খেতে বসে। রিফাত খাবার খাচ্ছে আর রাহি দিকে তাকিয়ে মনে মনে বলছে, আমার শিয়ানা বউ শিয়ামকে সাইজটা করে তাহলে বাড়ি বাড়িয়ে দিল। সবাই খাবার খেয়ে যা যা রুমে চলে যায়। রিফাত শুয়ে আছে, রাহি তখন রুমে যায়। একটা কথা বলি? বলো। বাসায় যাব। আচ্ছা কাল নিয়ে যাব, আবার বিকেলে চলে আসবো। না, আমি সেখানে থাকবো। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমারও তো মনে চাই সেখানে থাকতে। আচ্ছা তোমাকে দিয়ে আসবো। মন খারাপ করো না। আচ্ছা এখন বুকে আসো। পরের দিন রিফাত রাহিকে তার বাসায় দিয়ে আসে। আসার সময় রিফাতের মনও অনেক খারাপ হয়। বিকেলে নিতে আসি রাহি। আমি থাকি 2 দিন। আমি একা থাকবো কি করে? 2 দিনই তো মাত্র। 2 দিন মাত্র না, আমার কাছে অনেক দিন। এমন করো না বাবু। আচ্ছা একটা কিস দিয়ে যাও গালে। ফাজিল ছেলে, চোখ বুঝো। রিফাত চোখ বুঝে আর রাহি রিফাতের গালে একটা চুমু দিয়ে বাই বলে বাসার ভেতরে চলে যায়। রাহি সারাদিন সবার সাথে অনেক ভালো দিন কাটে। রাতে রাহি ঘুমাতে চায়, তখন রিফাতকে ফোন দেয়। তখনই বেলকনি থেকে রিফাত বলে, জান ফোন দিতে হবে না আমাকে। তুমি? তোমাকে ছাড়া ভালো লাগছিল না, তাই এসে বসে পড়েছি। ওরে মেরি জান, তা কিভাবে আসলে? মেইন দরজা দিয়ে তো আসোনি। ব্যালকনি দিয়ে এসেছি। হায় রে ফাজিল ছেলে। রে ফাজিল মেয়ে। এই বলে রিফাত রাহিকে ছড়িয়ে ধরে কপালে চুমু দেয়। অনেক ভালোবাসি রে পাগলি তোকে। আমি ওরে পাগল। আমিও কি ভালোবাসি। এরপর নিচের নাক নিয়ে রাহি নাকে ঘষে দেয়। এরপর রাহি 3 দিন তার বাবার বাসায় থাকে। রিফাতও প্রতিদিন রাতে সেখানে যেত। তারপর রাহিকে নিয়ে আবার চলে আসে। এভাবেই রাহি আর রিফাতের সংসার জীবন চলছে। রাহি আমি একটা কাজে বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে, বাই। এই বলে রিফাত চলে যায়। রাহিকে কিছু বলতেই দেয় না। রাহি কিছু ভেবে মন খারাপ করে বসে থাকে। কিছু সময় পর রাহির ফোনে একটা ফোন আসে। রাহি ফোন রিসিভ করে কথা বলে, তারপরে একটা চাকে যায়। রাতে রিফাত বাসায় আসার পর মন খারাপ করে বসে আছে। তখনই রাহি এসে বলে, রিফাত আমি ডিভোর্স চাই। রিফাত আমি ডিভোর্স চাই। দেখো রাহি, এমনি মেজাজ খারাপ আছে, এখন মজা করো না। আমি মজা করছি না, আমার ডিভোর্স চাই তো চাই। পাগল হয়েছো নাকি? ডিভোর্স চাই আমি। রিফাত রাহিকে ধরতে যায়, তখন রাহি পেছন দিকে সরে যায়। আপনার মতো মানুষ আমাকে ছোবেন না। আমার ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো মানুষের বউ ছিল। কি হয়েছে নাকি, এমন করছো কেন? আমি কিছু বলবো না, শুধু ডিভোর্স চাই আমার। রাহি তুমি এমন করো না, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার থেকে চলে গেলে আমি মরেই যাব। আমি তোমার কাছে থাকলে মরে যাব। আমি ডিভোর্স দেবো না। রাহি বিছানার পাশ থেকে ছুরি হাতে নিয়ে বলে, ডিভোর্স দিবি, না হলে আমি এক্ষুনি নিজের হাত কাটবো। দেখ রাগ উঠাস না, এসব বন্ধ কর। তোর বিশ্বাস হচ্ছে না তাই না? এরপর রাহি ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলে। রিফাত রাহিকে এমন করতে দেখে কাছে গিয়ে রাহিকে ধরে বলে, রাহি কি করলি এটা?
ডিভোর্স না দিলে বিষ খেয়ে মরে যাব। রাহির মুখে এসব শুনে রিফাতের চোখ দিয়ে পানি চলে আসে। রিফাতের মনে হচ্ছে যেন কেউ তার বুকে অনবরত ছুরি দিয়ে আঘাত করছে। অশ্রু চোখে রিফাত রাহির দিকে তাকিয়ে বলে, আচ্ছা ডিভোর্স দিলে যদি তুমি খুশি থাকো তাহলে তাই হবে। এখন হাতটা ব্যান্ডেজ করে নাও। রিফাত ডিভোর্স দেবে শুনে রাহি খুশি হয়। রিফাত বড় একটা নিঃশ্বাস ছেড়ে চোখের পানি মুছে রাহির হাতে ব্যান্ডেজ করার জন্য ফার্স্ট এড বক্স নিয়ে আসে আর রাহির কাছে বসে। রিফাত রাহির হাত ধরতে যাবে তখনই রাহি হাত ছড়িয়ে নেয়। রিফাত রাহি থেকে ছল ছল চোখে তাকায়। রাহি অন্যদিকে তাকিয়ে বলে, আমারটা আমি করিনি। রিফাত বুক ভরা কষ্ট নিয়ে রাহির পাশ থেকে উঠে পড়ে। তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি উপরে, খেয়ে নিও। এই বলে রিফাত রুম থেকে বের হতে যাবে তখনই রাহি বলে, ডিভোর্সটা কবে দেবেন? রিফাত কষ্ট মনে চেপে বলে, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, চিন্তা করো না, কারণ তোমার সুখের জন্য আমি সবকিছুই করতে রাজি আছি। তাড়াতাড়ি দিয়ে দিন, আর আমি কাল সকালে বাবার বাসায় ডিভোর্স পেপার সেখানে পাঠিয়ে। রিফাত আর সেখানে এক মুহূর্ত যেন দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসে। রিফাত বাসা থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে আনমনে হাঁটছে। কিছু সময় হাঁটার পর একটা জায়গায় বসে পড়ে। রিফাতের চোখ দিয়ে পানি ঝরছে। চোখের পানি বাম হাত দিয়ে মুছে রিফাত জোরে জোরে বলছে, রাহি তুমি সত্যি আমার বিশ্বাসটা ভেঙে দিলে। আমি তো তার কথা বিশ্বাস করিনি। সে তো বলেছিল তুমি ডিভোর্স চাইবে, কিন্তু আমি যে তাকে বলে এসেছিলাম তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, সব শেষ করে দিলে তুমি। সারা রাত রিফাত বাসার বাইরে ছিল। ভোর সকালে বাসায় আসে আর রুমে গিয়ে দেখে রাহি ঘুমিয়ে আছে। রিফাত ঘুমন্ত রাহির কাছে যায় আর তার পাশে বসে। তার দিকে তাকিয়ে বলে, তুমি ছাড়া আমার আঁকড়ে ধরে বাঁচার মতো কেউ নেই। আমি তো তোমায় আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। রাহি আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। আচ্ছা রাহি, তুমি কি আমার কষ্টটা একটু বুঝছো না? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? যাকে ছাড়া আমি একটি রাতও কাটাতে পারি না, তাকে ছাড়া আমি সারাটা জীবন কি করে থাকবো বলো না? আজ তোমাকে শেষ দেখছি, মন ভরে হয়তো আর তোমার এত কাছে এত মন ভরে হয়তো আর দেখতে পারবো না কোনোদিনও তোমায়। রিফাতের চোখ দিয়ে পানি ঝরছে আর কথাগুলো বলছে। কথাগুলো বলে রিফাত রাহির মুখের দিকে তাকিয়ে অনবরত নীরব কান্না করছে। রিফাত আর সহ্য করতে পারছে না, তাই রাহির মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রিফাতের দাদু রিফাতকে রুম থেকে বের হতে দেখে রিফাতকে ডাকে, রিফাত এদিকে আসো। রিফাত চোখের পানি মুছে দাদুর কাছে যায়। কি হয়েছে দাদু? তোমার চেহারা এমন হয়েছে কেন? কই দাদু? চোখ ফুলে লাল হয়ে আছে, চেহারাও কেমন কেমন যেন হয়ে গিয়েছে। দাদু কি হয়েছে আমাকে বলো না। রিফাত আর নিজেকে আর সামলাতে পারেনি, তাই তার দাদুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রিফাতের কান্না দেখে দাদু জিজ্ঞাসা করে, কি হয়েছে, কান্না করো কেন? দাদু রাহি আমার থেকে দূরে চলে যেতে চায়, সে আমার সাথে আর থাকবে না, আমাকে সে ডিভোর্স দিতে চায়। এই বলে রিফাত কান্না করতে থাকে। রিফাতের দাদু এসব শুনে থ হয়ে যায়, তবু নিজেকে সামলে রিফাতকে বলে, এসব তুমি কি বলছো? রিফাত কান্না করতে করতে বলে, দাদু এসব সত্যি, আমি রাইর সাথে কথা বলবো। না দাদু, ওই আমাকে ছাড়া ভালো থাকবে, তাহলে তাই হোক। এই বিষয়ে তুমি রাহিকে কিছুই বলো না। তোর তো কষ্ট হচ্ছে। দাদু সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে, তবু রাহি ভালো থাক, আমার পাগলিটার ভালোর জন্য আমি না হয় কষ্টেই থাকবো। এরপর দাদু রিফাতকে তার রুমে নিয়ে যায়। রিফাত তার দাদুর কুলে মাথা রেখে চুপ করে শুয়ে আছে। হঠাৎ রিফাত বলে, দাদু আজ আমার মা বেঁচে থাকলে আমি তার কোলে মাথা রেখে শুয়ে রাখতে পারতাম, বাকি জড়িয়ে মন খুলে কান্না করতে পারতাম, তাই না? দাদু বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললো, রে দাদু, আমার আজ মাকে খুব মনে পড়ছে, মনে হচ্ছে মায়ের কাছে যেতে। দাদু আমাদের খুব কষ্ট হচ্ছে। রিফাত কান্না করছে আর দাদু রিফাতকে শান্ত করার চেষ্টা করছে। তখনই বুলি আসে দাদুর রুমে। ভাবি ব্যাগ লইয়া কইছেনি যাইতেছে ভাই। রিফাত বুলির কথা শুনে দৌড়ে রুম থেকে বের হয়ে রাহির কাছে আসে। রাহি প্লিজ আমাকে ছেড়ে যেও না। কালকের কথা মনে নেই আপনার? তুমি চলে গেলে আমি মরেই যাব, আমার প্রতি একটু দয়া করো। আপনি কাল বলেছিলেন আমার সুখের জন্য সব করতে পারবেন, তাহলে এখন কেন যেতে না করছেন? আমার সাথে থাকলে তুমি সুখে থাকবে না? না। রিফাত রাহির কথাটা শুনে থ হয়ে যায়। কি করবে কি বলবে তা ভেবে পাচ্ছে না। রিফাতের কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তাও নিজেকে সামলিয়ে বলে, আচ্ছা যাও, চলে যাও, আর কয়েকদিনের মধ্যে ডিভোর্স পেয়ে যাবে, তবুও তুমি ভালো থেকো। রাহি আর কিচ্ছু না বলে রিফাতের বাসা থেকে বের হয়ে যায়। রাহিকে বের হতে দেখে রিফাত ফ্লোরে বসে পাগলের মতো কান্না করে। রিফাতের দাদু রিফাতকে শান্ত করার চেষ্টা করছে। কয়েকদিন পর রিফাত এখন সব সময় নিজের রুমে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না, ঠিকমতো খায় না, সবসময় রাহির ছবি বুকে করে শুয়ে বসে থাকে। ছবি রাহির সাথে কথা বলে আর একা একা কান্না করে রুমে বসে। রিফাত প্রায় পাগলের মতো হয়ে গেছে। রিফাত নিজের রুমে শুয়ে আছে রাহির ছবি বুকে করে। তখন রিফাতের দাদু আসে। রিফাত, দাদু রাহি আসছে নিচে। আমার পাগলিটা এসেছে। রাহির কথা শুনে রিফাত খুশি হয়ে যায়, তাড়াতাড়ি দৌড়ে নিচে চলে আসে। রিফাতকে দেখে রাহির খারাপ লাগছে। রাহির বোন বলছে রিফাতকে জড়িয়ে ধরতে, তখনই অন্য কিছু ভেবে আবার রাগী ভাবে থাকে। রিফাত রাহিকে দেখে খুশিতে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে, আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমিও তেমন পারছো না, তাই ফিরে এসেছো, তাই না পাগলিটা? রাহি কঠিন মুখ করে বলে, একদমই না, আমি ডিভোর্স পেপার নিয়ে এসেছি সাইন করার জন্য। রাহির কথা শুনে রিফাতের হাসি মুখটা নিমিষেই বিলীন হয়ে যায়।
আর তার মুখে মেঘের মতো কালো ছায়া এসে ভর করে। তাজ পেপার সাইন করে দেন, আর আমিও করে দিব। এরপর রাহি ডিভোর্স পেপারে সাইন করতে যায়। তখনই রিফাত রাহির ডিভোর্স পেপারে সাইন করবে। তখনই রিফাত রাহিকে থামতে বলে। বাহ, তুমি কি সত্যি আমাকে একটু ভালোবাসো না? রাহি রিফাতের কথায় কোনো উত্তর না দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। রিফাতের অনেক কষ্ট লাগে রাহির এমন ব্যবহারে। রাহি রিফাতের কাছে গিয়ে পেপারটা এগিয়ে দিয়ে বলে, এইখানে সাইন করে দেন। রাহি এমন ব্যবহারে রিফাত রেগে যায়, তাই রগে রাহির কাছ থেকে পেপারটা নিয়ে সাইন করে দেয়। রাহি পেপারটা নিয়ে রিফাতের বাসা থেকে বের হবে, তখনই রিফাত রাহিকে বলে, রাহি শোন, তুই ডিভোর্স চাইছিলি, তোকে দিয়ে দিলাম। তবে শোন, তুই আমার কাছে বন্দি ছিলি আর থাকবি। তো প্রথম বিয়ে আমার সাথে হয়েছিল, আর মনে রাখ, এরপর যদি বিয়ে করতে চাস সেটাও আমার সাথেই হবে। তোকে আমি ছুঁয়েছি, আর আমি ছাড়া কেউ ছুঁতে পারবে না। তুই কাউকে তোর কাছে আসতে দিবি না, তাহলে তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে, মনে রাখিস। এতদিন আমার রাগটা তুই দেখিসনি, হাত থেকে দেখবি। তুই আমার ভালো থাকার একমাত্র ঔষধ, আর আমি তো আমার থেকে কখনোই হারাতে দেবো না। রাহি রিফাতের কথাগুলো শুনে সেখান থেকে চলে যায়। এরপর থেকে প্রতিদিন রিফাত রাহিকে দেখার জন্য তার বাসার সামনে গাড়ি নিয়ে অপেক্ষা। রাহি যেখানে যায় তার পিছু পিছু রিফাতও যায়। এক কথায় রাহিকে কখনো নিজে থেকে দূরে যেতে দেয় না। রাহি রিফাতের এমন কাণ্ডের জন্য বাসা থেকে তেমন বেরই হয় না। আজ একটু দরকারে রাহি বাসা থেকে বের হয়। রিফাতও তার পিছু পিছু যায়। রাহি রাস্তার পাশ দিয়ে হাঁটছে, এমন সময় হুট করে সিয়াম এসে রাহির হাত ধরে। রিফাতের তা দেখে অনেক রাগ হয়, তাই রিফাত রাগে রাহি আর সিয়ামের কাছে যায়। সিয়াম আর রাহির গালে ঠাস করে চড় মারে। সিয়াম রিফাতকে দেখে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে যায়। রাহি সেখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোকে বলেছিলাম না আমি ছাড়া কেউ যেন তোকে ছুঁতে না পারে, তো সিয়াম তোর হাতটা কেন ধরলো? আমার হাত ধরছে আপনার, তাই এখান থেকে বিদায় হন। বিদায় তো হবই, কিন্তু তার আগে তোর হাতের কিছু একটা তো করা উচিত, যাতে এরপর থেকে এই ধরনের কোনো ভুল আর না করিস। এরপর রিফাত রাহির হাত ধরে টানতে টানতে নিজের গাড়ির ভেতরে নিয়ে বসায়। তারপর রিফাত রাস্তার পাশে দোকানে যায় আর দোকান থেকে সিগারেট কিনে তা ধরিয়ে রাহির কাছে যায়। রাহির যে হাতটি সিয়াম ধরে, সেই হাতে চলন্ত সিগারেট চেপে ধরে। রাহি চড়ে চিৎকার দেয়, আর কখনো কোনো ভুল করবি না, যদি করিস তাহলে এমন এমন শাস্তি তুই পাবি। রাহি তার হাত ধরে কান্না করছে। কান্না করবি না, চুপ থাক, না হলে আবারও দেবো। এরপর রিফাত গাড়ি চালিয়ে রাহিকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। রাহি গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভেতরে যায়। রাহি, কি হয়েছে? তোর হাতে কি হয়েছে? রাহি আনমনে বলে দেয় রিফাত করেছে। তখনই রাহির বাবা তা শুনে নেয়। রিফাত খুব বেড়েছে, এর সাহস কি করে হয় তোর হাত এমন করার? বাদ দাও তো বাবা। রাহি, তোর আমি আবার বিয়ে দিব। বাবা, আমি বলেছি কতবার যে আমি বিয়ে করব না। আমি কোনো কথা শুনবো না। 2-3 দিন পর তোকে দেখতে আসবে আমার এক বন্ধুর ছেলে, তো আর কোনো কথা আমি শুনতে চাই না। এই বলে রাহির বাবা সেখান থেকে চলে যায়। রাহি 2 দিন তার পরিবারকে বোঝাতে চায় যে সে বিয়ে করবে না, কিন্তু তার বাবা মা মানতে রাজি না। তাই রাহি বাধ্য হয়ে শাড়ি পরে আর সাজে। রাহি আবার বিয়ে করবে। এই কথা শুনে রিফাত অনেক রেগে যায়, আর রাগে রাহিদের বাসায় এসে রাহির রুমে ঢুকে দরজা বন্ধ করে রাহির সাথে কথা বলে। আর তারপর রাহিকে জোর করে নিয়ে রিফাত বিয়ে করে। এরপরের কাহিনী তো জানেই। বর্তমান রাহি বিছানায় বসে বসে অতীতের দিনগুলোর কথা ভাবছে। তখনই বুলিটাকে ধ্যান ফিরে। কি বলবি বল। ভাবি আপনারে নিচে খাইতে ডাকছে। আমি খাবো না। ভাই এখনো বাড়ি আসে নাই, তাই নিচে যাইয়া খাইতে পারেন। তারপর রাহি বুলির সাথে নিচে খাবার টেবিলে যায়। সেখানে রিফাতের দাদু আর খালামণি বসে। রাহি কারোর সাথে কথা না বলে চুপ করে খাবার খেয়ে নিজের রুমে চলে আসে। রিফাত অনেক রাত করে বাসায় আসে। নিজের রুমে গিয়ে দেখে রাহি ঘুমিয়ে আছে। রিফাত রাহির মায়া ভরা মুখের দিকে পরক্ষহীন তাকিয়ে আছে। রিফাত রাহির কাছে গিয়ে তার পাশে বসে। কতটা রাত তোমার এই মায়া ভরা মুখটা আমি দেখি। জানো রাহি, তোমাকে ছাড়া এতদিন আমি অনেক কষ্টে ছিলাম। রাহি, আমি তোমাকে কষ্ট দিতে কখনো চাই না, তবুও তুমি আমাকে রাগিয়ে দাও। রাহি, তুমি তো জানো আমার রাগ উঠলে কি করি আমি নিজেই জানি না। এইসব বলে রিফাত রাহির কপালে একটা চুমু দেয়। তখনই রাহির ঘুম ভেঙে যায়, আর চোখ মেলে রিফাতকে এত কাছে দেখে রাহি জোরে রিফাতকে ধাক্কা দেয়। হঠাৎ এমন হয় রিফাত নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। রাহি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে বলে, আপনার সাহস হয় কি করে আমার এত কাছে আসেন? এক্ষুনি রুম থেকে বের হন। তোমার প্রতি আমার হক আছে, তবু আমি চাই না তা তোমার উপর জোর খাটাতে। তুমি শুধু আমার চোখের সামনে থাকলেই হবে। এই বলে রিফাত রুম থেকে বের হয়ে যায়। অনেক রাতে রাহির পানি পিপাসা লাগে, তাই রাহি পানি আনতে নিচে নামে। তখন রাহি শুনে যে বাসার বাইরে কেউ কথা বলছে। রাহি চুপ করে কান পেতে তা শোনার চেষ্টা করে। রাহি শুনেছে কেউ একজন বলছে, আমাদের এত সুন্দর প্ল্যান সব নষ্ট করে দিল রিফ। না রিফাতকে পাগল করতে পারলাম, না বুড়াটাকে মারতে পারলাম। রিফাতের বাবা মাকে তো তাও মেরেছি। রাহি মারার কথা শুনে জোরে বলে যে, বাইরে কে? আর সাথে সাথে দরজা খুলে কিন্তু বাইরে কাউকে দেখতে পায় না। রাহি তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। বিছানায় বসে রাহি ভাবছে মনে মনে, কে ছিল এখানে? আর রিফাতের বাবা মা কিভাবে মরছে আমি তো কিছুই জানি না। আমাকে সব জানতেই হবে। পরের দিন সকালে রাহি ঘুম থেকে উঠে বুলির কাছে যায়। ভাবি, আপনি এখানে কেন? আচ্ছা বলি, তুই তো এই বাড়িতে অনেক দিন ধরে আছিস, তাই না? এবাড়ির সব বিষয়ে প্রায় জানিস। আচ্ছা বলি,
রিফাতের বাবা মা কিভাবে মারা গেছিল? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তবে কেন ভাবি? এমনি। তুই কাজ কর তোর। এই বলে রাহি নিজের রুমে চলে আসে। রাহি রুমের মধ্যে হাঁটছে আর ভাবছে, বুলি বললো অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে কাল কে বললো যে তারা রিফাতের মা বাবাকে মেরে ফেলেছে? আমার মাথায় কিছুই ঢুক, আমার কাছে সব গোলমাল লাগছে। সবার আগে আমাকে এই বাসা থেকে বের হতে হবে। তখনই রিফাত রাহির রুমে আসে আর শেষের কথাটা শুনে আর তখনই বলে, রিফাত শুধু রাহির শেষের বলা কথাটুকু শুনে। রাহি শেষে বলে, এ বাসা থেকে আমাকে আগে বের হতে হবে। তখনই রিফাত রুমে আসে। তুমি এই বাসা থেকে কখনো বের হতে পারবে না। কেন? আমার খাঁচায় তুমি বন্দি, তাই। রাহি শান্ত গলায় বলে, আচ্ছা, এতই যদি আমাকে আপনার কাছে রাখতে, এতই আমাকে ভালোবাসেন, তাহলে আমার সাথে এমন করলেন কেন? রাহির কথা শুনে রিফাত বলে, কি করলাম তোমার সাথে? ও, এখন কিছু মনে নেই না? অন্য মেয়েদের জীবন নষ্টের সাথে সাথে আমার জীবনটা নষ্ট করতে চান। এখন সব ভুলে গেছেন? রাহির কথা শুনে রিফাতের রগ উঠে যায়, তাই চড়ে বলে, কি সব বাজে কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, এখন এমন ভাব করতে হবে না, আমি সব জানি। তো দোষ এখন আমাকে দিচ্ছিস? নিজে অন্যের জন্য ডিভোর্স চাইলে আর এখন আমাকে দোষী বলছিস? রিফাতের কথা শুনে রাহির রগ উঠে যায়। দেখ, একদম মিথ্যে বলবি না। তুই সিয়ামের সাথে থাকার জন্য আমার কাছে ডিভোর্স চেয়েছিলি। এই কথা বলে রিফাত রাহির খুব কাছে গিয়ে তার মুখের কাছে নিজের মুখ নিয়ে আবার বলতে থাকে, জানিস রাহি, সে যখন আমাকে বলেছিল যে তুই সিয়ামের সাথে থাকার জন্য আমার কাছে ডিভোর্স চাইবি, তুই জানিস রাহি, আমি তার কথাটা বিশ্বাস করিনি। আমার তোর উপরে আমার ভালোবাসার জন্য বিশ্বাস ছিল, কিন্তু বাসায় আসার পর তুই যখন আমার কাছে ডিভোর্স চাই, তুই জানিস আমার বিশ্বাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমার মনের ভেতর অনেক কষ্ট হয়েছিল, যা তোকে বোঝাতে পারবো না রে। রিফাতের কথা শুনে রাহির আরো রাগ হয়। নিজের দোষ লুকানোর জন্য এখন আমাকে দোষী করতেছিস? আমি কি করেছি? বাহ, নিজে মনে হয় কিছুই করস না, অন্য মেয়ের জীবন নষ্ট করেছিস, আবার বলছোস কিছুই করস না। তোকে কে বলেছে এসব? যে বলেছেই, আর আমি নিজের চোখেও দেখেছি। দেখ রাহি, মিথ্যা বলবি না। আমি মিথ্যে বলছি না। আচ্ছা, তুই না বললি যে তোরে কেউ বলেছে আমি সিয়ামের সাথে থাকার জন্য ডিভোর্স চাইবো? কে বলেছিল? রিতা। রিতার নাম শুনে রাহি অবাক হয়ে যায়। আমি বিশ্বাস করি না, রিতা এই কথা কখনো বলেনি। আপনি রিতার জীবন নষ্ট করেছেন, আবার এখন রিতার নাম বলছেন। আমি রিতার জীবন নষ্ট করতে যাব কেন? মিথ্যে বলবি না, আমি জানি সব। তোর এসব বাজে কথা কে বলেছে? এসব বাজে কথা না, সব সত্যি। আমাকে সব সত্যি রিতা বলেছে। সবকিছু মিথ্যে? একটা মেয়ে নিজের সম্মান নিয়ে এমন মিথ্যে কথা বলবে না। রাহি, তুই তো আমার সাথে সংসার করেছিস, আমাকে চিনিস। তোর কি মনে হয় আমি এমন করতে পারি? আমার প্রতি তোর কোনো বিশ্বাস নেই? আমিও বিশ্বাস করিনি, কিন্তু হোটেলে যে অন্য মেয়ের সাথে রুমে ছিলি শুয়ে, তা আমি নিজের চোখ দিয়ে দেখেছি। নিজের চোখ দিয়ে দেখা জিনিস কিভাবে অবিশ্বাস করি বল? এসব কি বলছিস? তুই এসব কবে দেখলি? মিথ্যা তো ভালোই বলতে পারিস। মিথ্যে না, ভাগ্য ভালো যে রিতা আমাকে ফোন করে নিয়ে তোর ওই খারাপ চরিত্রের মুখোশটা দেখাইছে। রিফাত আবার রাহির মুখে রিতার নাম শুনে থ হয়ে যায়। রাহি, তুই রিতার কথা এসব আমার ব্যাপারে জেনে ডিভোর্স নিয়েছিস? নিজের চোখেই তো দেখেছি। রাহির কথা শুনে রিফাত চুপ হয়ে যায়। কিছু সময় পর রিফাত রাহিকে বলে, তুই থাক, আমি তোকে কয়দিনের মধ্যে প্রমাণ করে দেবো যে আমি কোনো খারাপ কিছু করিনি। তোর সব ভুল ধারণা আমি পরিষ্কার করে দেবো। এই বলে রিফাত রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে হ্যালো, রিতা, রাহি আর রিফাত সব কিছু দুজনকে বলে দিল যে তুমি সব কিছু করেছো। রাহি রিফাতের কথা বিশ্বাস করে নাই, কিন্তু রিফাত হয়তো কিছু সন্দেহ করছে। তুমি তাড়াতাড়ি অন্য কোথাও চলে যাও, রিফাত যেন তোমাকে ধরতে না পারে। আচ্ছা, আমাদের এখন অন্য প্ল্যান করতে হবে। তা পরে করব, এখন তোমার বাসা থেকে চলে যাও, আমি এখন রাখি। ফোন রেখে দেবার পর রিতা নিজেই বলে, মন বলছে রিফাত আর রাহিকে মেরে ফেলি, আমাদের এত সুন্দর প্ল্যান নষ্ট করে দিল। এরপর রিতা তার জিনিস নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রিফাত রাহির সাথে কথা বলার পর রেগে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে। রিফাত রিতার বাসার সামনে দাঁড়িয়ে আছে। রিতার বাসার কলিং বেল বাজে, কিন্তু কেউই দরজা খুলছে না। রিফাত ভালো করে তাকিয়ে দেখে দরজায় তালা দেয়া। দরজায় তালা দেওয়া দেখে রিফাতের রাগ মাথায় উঠে যায়। দরজায় চড়ে একটা লাথি মারে, তারপর গাড়িতে গিয়ে বসে। কিছু সময় বসে থাকার পর রিফাত নিজের ফোন বের করে একজনকে ফোন দেয়। হ্যালো, রিতার বিষয়ে সবকিছু ডিটেল আমার চাই 2 দিনের মধ্যে। আর রিতা কোথায় গেছে তাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। এরপর রিফাত ফোন কেটে দেয়। রিফাত গাড়িতে বসে একা একা ভাবছে, রাহি যেদিন ডিভোর্স চাইছিল সেদিন কি হয়েছিল আমাকে জানতেই হবে। এদিকে রাহি রুমে বসে ভাবছে, রিফাত কি সত্যি বলল? আমার মন একবার বলছে রিফাত সত্যি কথা বলছে, সে তেমন কোনো কাজ করেনি, কিন্তু আমি তো নিজ চোখে তা দেখেছি। আমার নিজের চোখে দেখা জিনিস কিভাবে ভুল ভাবি? আমার মাথার কাজ করছে না, সব গোলমাল হয়ে যাচ্ছে, আমার আর কিছুই ভালো লাগছে না। অন্যদিকে আমি অন্য জায়গায় চলে আসছি, ওই বাসায় কি হয় সব আমাকে জানাবেন। রিফাত কি করে তাকে বেশি খেয়াল রাখবেন, আমাদের প্ল্যান যেন কোনোভাবে নষ্ট না হয়, তাহলে এত বছরের কষ্ট সব চলে যাবে। আমি তা দেখে নিব, সাবধানে থাইকো। কোনোভাবে রিফাতের হাতে পড়া যাবে না, মনে থাকে যেন। সে চিন্তা আপনার করতে হবে না,
আপনাকে যা বলা হয়েছে তাই শুধু করেন। বাই। রিতা ফোন কেটে দেয় আর একটা চেয়ারে বসে বলে, রাহি আর রিফাত, তোদের আলাদা করার জন্য কত কিছু করলাম, কিন্তু আবার বিয়ে করে নিলি। আমি এবার আর তোদের এক হতে দেব না, দরকার হলে মেরে ফেলবো। রিফাত অয়নের সামনে বসে আছে। কি হয়েছে দোস্ত, আমাকে বল। রিফাত তারপর অয়নকে সব খুলে বলে। তোর চিন্তা করতে হবে না, আমি দেখতেছি, জাস্ট 2 দিন সময় দে। আচ্ছা তুই দেখ। তুই এখন বাসায় যা। এরপর রিফাত বাসায় চলে আসে। 2 দিন পর রাহি নিচে রুমে রিফাতের আসার অপেক্ষা করছে আর কান্না করছে বসে। রাহি নিজেই বলছে, রিফাত কোথায় তুমি? আমার যে তোমাকে বলার অনেক কিছু আছে। তুমি সত্যি বলেছিলে, তুমি কোনো খারাপ কাজ করোনি। আমি তোমাকে বিশ্বাস করিনি, রিতার কথাই বিশ্বাস করেছিলাম, কিন্তু রিতা আমার সাথে বেইমানি করেছে। রিতার জন্য আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি তোমার কাছে অপরাধী, আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের জীবনটা নষ্ট করে দিল। রিফাত, তুমি তো জানো না, রিতার সাথে আরো লোক আছে আমাদের এই বাড়িতেও আছে একজন, সেও রিতার সাথে জড়িত আছে। তোমার বাবা মাকেও সে মেরেছে। রিফাত, তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে আজ আমি সব বলবো। হ্যালো, কে বলছেন? আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। অ্যাক্সিডেন্টের কথা শুনে রাহির মনে হচ্ছে তার পায়ের নিচের মাটি সরে গেছে। রাহি কান্না করতে করতে বলে, কোন হসপিটালে? ঠিকানা মেসেজ করে দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসুন। এরপর লোকটা ফোন কেটে দেয়। রাহি রিফাতের এমন অবস্থার কথা শুনে পাগলের মতো কান্না করছে। অপর পাশে লোকটি ফোন কেটে দিয়ে রাহির ফোনে একটা মেসেজ দেয়। রাহি মেসেজটা দেখে সাথে সাথে বাসা থেকে কাউকে কিছু না বলে দৌড়ে বের হয়ে যায়। রাহি রিক্সা নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে, তখনই হঠাৎ একটা গাড়ি এসে রিক্সার সামনে থামায়। রাহি কিছু বোঝার আগেই গাড়ি থেকে 3 জন লোক এসে রাহিকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। রাহি জোরে জোরে চিৎকার করে বলছে, কে তোমরা? ছাড়ো আমাকে। রাহি চিৎকারের জন্য সেই লোকেরা রাহির মুখে স্প্রে করে অজ্ঞান করে দেয়। পানির ছিটে মুখে পড়ায় রাহির জ্ঞান আসে আর মিটিমিটি চোখে তাকিয়ে দেখে রিতার সামনে দাঁড়িয়ে, আর আশেপাশে তাকিয়ে দেখে তাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। হ্যালো, আমার রাহি বান্ধবী। তুই আমাকে বান্ধবী বলবি না, তোর চেহারা দেখে আমার ঘৃণা হচ্ছে। আরে এ বলে জোরে একটা হাসি দেয়। রিতার হাসি দেখে রাহির রাগ হচ্ছে অনেক। রাহির ইচ্ছে করছে রিতাকে খুন করতে। এই শয়তানি, তোর হাসি বন্ধ কর, তোকে দেখে একদম বানরের মতো লাগছে। রাহির কথা শুনে রিতার রাগ হয়, তাই রাহির কাছে গিয়ে তার গালে জোরে চেপে মুখের কাছে মুখ নিয়ে বলে, মরার আগে মুখে অনেক কথা ফুটছে না? হাত পায়ের বাঁধন খুলে দে, তারপর দেখ কার মরণ এসে। পেছন থেকে সিয়াম বলে ওঠে, ভাবির দেখি অনেক সাহসী। সিয়াম, তুই? তোকে যে মার দিয়েছিলাম মনে নেই? সিয়াম রকি ভাবে বলে, সব মনে আছে আমার, তাই তো প্রতিশোধ এইবার নেব তোকে মেরে। আমার কিচ্ছু করতে পারবি না তোরা। তুই বুঝিস রিফাত আসবে তোকে বাঁচাতে? রিফাত আমাকে কখনো দূরে রেখে ভালো থাকবে, তাই তো সবসময় পাশে পাশে থেকেছে। এইবারও ঠিক আমাকে তার কাছে নিয়ে যাবে, আমি জানি। রাহির কথা শুনে সিয়াম জোরে হেসে দেয়। আচ্ছা ভাবি, আপনি রিফাতের কাছে যাবেন, তবে রিফাত নিয়ে যেতে পারবে না, সেখানে আমাদেরই পাঠাতে হবে। মানে? তুই বাসা থেকে রিফাতের অ্যাক্সিডেন্টের কথা শুনে বের হয়েছিলি না? রিতার কথা রাহির রিফাতের হাসপাতালে থাকার কথা মনে পড়ে যায়। ওদের কারণে রিফাতের কথা মাথায় ছিল না। রাহি কান্না করতে করতে বলে, আমার রিফাত ঠিক আছে তো, তোরা আমাকে যেতে দে। ভাবিজি এমন করে না, আমরা তো রিফাতের কাছেই তোমাকে পাঠাচ্ছি। কি সব বলছিস? রিফাত তো মরে গেছে, এখন তার কাছে যেতে হলে তো তোকেও মরতে হবে। রিতার কথা শুনে রাহি জোরে চিৎকার করে কান্না করে আর বলতে থাকে, আমি বিশ্বাস করি না, আমি জানি রিফাতের কিছু হয়নি। আমার আমার ফাজিলটা সুস্থ আছে, সে আমাকে ছেড়ে কোথাও যায়নি, আমি জানি। রাহি একদম পাগলের মতো করতে থাকে। রাহি ভাবি এমন করে না, তোমাকেও তো রিফাতের কাছেই পাঠাবো। সিয়াম তারপর একটা বন্দুক নিয়ে রাহির সামনে এসে তার কপালের দিকে বন্দুক ধরে। রাহি সেদিকে কোনো খেয়ালই নেই, সে পাগলের মতো রিফাত রিফাত বলে কান্না করছে। সিয়াম যেই গুলি করতে যাবে তখনই রিতা তাকে থামিয়ে দেয়। থামতে বললে কেন? রাহির এমন অবস্থা দেখে আমার খুব ভালো লাগছে, আরেকটু উপভোগ করি। কিন্তু আরে রিফাতের মরার কথা শুনে রাহি একা একাই তিলে তিলে মরে যাবে, তোমাকে কিছু করতে হবে না, আমরা এখন শুধু বিনোদন দেখব। সত্যি তো? আচ্ছা তাই হবে। রিতা রাহিকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে থাক, আমরা রিফাতের লাশ দেখে আসি। টাটা। আমাকে যেতে দে রিফাতের কাছে, আমি রিফাতের কাছে যাব। রিফাতকে আমার অনেক কিছু বলার আছে। রাহির কথা না শুনে রিতা আর সিয়াম সেখান থেকে চলে যায়। রাহি একটা রুমে আটকা, সেই রুমে বসে জোরে জোরে কান্না করছে। কান্না করতে করতে রাহি একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিছু একটা শব্দ রাহি শুনতে পাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখছে কেউ একজন তার নাম রাহি বলে ডাকছে। রাহি তার নাম শুনে জোরে শব্দ করে। রাহির শব্দ শুনে সেই রুমে একজন আসে। রাহি ভালো করে তাকিয়ে দেখে রিফাত। রিফাত, তুমি তুমি বেঁচে আছো? ওরা আমাকে মিথ্যে বলেছে, ওরা বলেছে তুমি মারা গেছো, কিন্তু তুমি তো সুস্থ আছো, আমাকে নিতে এসছো। রিফাত কোনো কথা না বলে রাহির হাত পায়ের বাঁধন খুলে দেয়। তুমি কিছু বলছো না কেন?
চলো এখান থেকে, চলো তাড়াতাড়ি। এরপর রিফাত আর রাহি সেই রুম থেকে বের হয়ে বাইরে চলে আসে। রিফাত, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। তোমাকে ভুল বুঝেছিলাম, তাই আমাকে মাফ করে দিও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমি তোমাকে একটু ভালোবাসি কিনা? রিফাত, আমি তোমাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসি। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। রাহি আর রিফাত গাড়িতে ওঠে। রিফাত গাড়ি চালাচ্ছে। আমার ভয় করছে, আমি কি তোমাকে হারিয়ে ফেলবো রিফাত? আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমিও আমাকে ছেড়ে কোথাও যেও না। রাহির কথা শুনে রিফাত মুচকি হাসি দিয়ে বলে, হারিয়ে ফেলে এখন হারানোর ভয় করছো? ছেড়ে গিয়ে আবার এখন বলছো ছেড়ে যাবে না? রাহি, এখন যে অনেক দেরি হয়ে গেছে। তোমাকে একদিন বলেছিলাম যে আমি হারিয়ে গেলে বুঝবে তুমি যে আমি কতটা ভালোবাসি তোমায়। তুমি এমন করে কথা বলছো কেন? রাহি জোরে চিৎকার করে রিফাত বলে ডাক দেয়। তখনই রাহির ঘুম লেগে যায়। আশেপাশে তাকিয়ে দেখে যে সে সেই রুমেই আছে। রাহি বুঝতে পারে যে এত সময় সে স্বপ্ন দেখছিল, কিন্তু রিফাতের কথাগুলো তার এখনো মনে পড়ছে। রাহি ভাবছে, সত্যি কি আমি আমার রিফাতকে হারিয়ে ফেললাম? তাহলে কি আমার রিফাত আর নেই? রিফাত না থাকলে আমিও আর বাঁচবো না। রাহি আবার পাগলামো করতে শুরু করে। রিতার সিয়াম অন্য রুমে বসে সিসি ক্যামেরায় রাহির সব কিছু দেখছে আর হাসছে। সিয়াম, তাকে একটা ফোন দিয়ে বলো যে রাহি কি কি করছে। সে তো রিফাতের বাসা থেকে বের হতেই পারছে না আজ। সে থাকলে তিনজন মিলে রাহির কাণ্ড দেখে মজা করতে পারতাম। ফোন করে বলে দিতেছি। এরপর সিয়াম তাকে ফোন দিয়ে সব বলে। সে বাসা থেকে বের হতে পারছে না, তাই আমাকে আজ রাতে যেতে বলেছি। আচ্ছা, যাবে। অন্যদিকে রিফাতের বাড়ি। রিফাত বিকালে থেকে বাসায় এসে তাড়াতাড়ি রাহির রুমে দিকে যায়। রিফাত রিতার বিরুদ্ধে সব প্রমাণ নিয়ে এসেছে রাহিকে দেখাবে বলে। রাহি রুমে গিয়ে রিফাত দেখে খেয়েও নি। রাহিকে অনেক ডাকে, তবু রাহির সারা শব্দ নেই। রিফাত সারা বাড়ি খুঁজে রাহিকে, কিন্তু কোথাও না পেয়ে রেগে যায়। রিফাত তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসে বাসার সবাইকে জোরে জোরে ডাকে। বাসার সবাই দৌড়ে রিফাতের কাছে আসে। রাহি কোথায়? কেউ জানে না রাহি কোথায়, তাই সবাই চুপ করে আছে। সবাই চুপ করে আছো কেন? রাহি কোথায় আমাকে তাড়াতাড়ি বলো। কেউ কিছু বলছে না, তাই রিফাত রগে সোফায় জোরে লাথি মারে। এতগুলো মানুষ থেকে রাহি কোথায় গেল কেউ বলতে পারছো না? আমার মন বলছে সবগুলোকে মেরে ফেলি। তখনই রিফাতের বাসায় দারোয়ান আসে। স্যার। কি? স্যার, রাহি ম্যাডাম দুপুরবেলা বাসা থেকে বেরিয়ে গেছে। আমি বাধা দিয়েছিলাম, তাই আমার উপর রাগ করে আমার গালে চড় মেরেছে আর বলেছে সে বাড়ি থেকে চলে যেতেছে। আপনার সাথে সে আর থাকবে না। দারোয়ানের কথা শুনে রিফাত ঠস করে সোফায় বসে পড়ে। তোমরা সবাই এখান থেকে যাও। এরপর সবাই সেখান থেকে চলে যায়। রিফাত এমন করে ভেঙে পড়ে না। রাহি তোমার কাছে থাকতে চায় না, তাকে তো আর তুমি জোর করে তোমার কাছে রাখতে পারো না, তাই না? রাহি তোমার থেকে দূরে গিয়ে ভালো থাকবে, তা তুমি জানো। তাহলে তুমি তাকে দূরে যেতে দাও, তাকে ভালো থাকতে দাও। খালামণি, তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। রিফাতের কথায় তার খালা সেখান থেকে চলে যায়। রিফাত কিছু সময় সেখানে চুপ করে বসে থাকে, তারপর নিজের রুমে চলে যায়। রিফাত নিজের রুমে গিয়ে রাগে বিভিন্ন জিনিস ভাঙচুর করে। এরপর বিছানার পাশে হেলান দিয়ে বসে। বিছানা বাসায় রাখা টেবিল থেকে রাহি ছবিটা নিয়ে তাতে হাত বুলাতে বুলাতে বলে, রাহি, তুমি বারবার এমন কেন করো? আমি তোমার কাছে 2 দিন সময় চেয়েছিলাম সব প্রমাণ দেখানোর জন্য। রাহি, আমি তো সব প্রমাণ নিয়ে এসেছি। আমি খুশি মনে আজ তোমার কাছে এসেছিলাম। আমি বুঝেছিলাম যে তোমার সব ভুল আজ ভেঙে গেলে আমরা আবার সে আগের মতো হয়ে যাব। তুমি এইবারও আমার বিশ্বাস ভেঙে আমাকে একা করে চলে গেলে, একটা বড় সুযোগ দিলে না আমাকে তোমার ভুল ভাঙাবার। আচ্ছা, তুমি যদি আমার থেকে দূরে গিয়ে ভালো থাকো তাই হোক, আমিও তোমাকে খুঁজতে যাব না। তোমাকে আমার কাছে আনবো না, তোমাকে আমার খাঁচায় আর বন্দি করবো না। আজ থেকে তুমি মুক্ত, আজ থেকে তুমি পুরোপুরি মুক্ত। রাহি কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। রাহির মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না। অনেক কষ্ট হচ্ছে রাহির। হাত পায়ে বাঁধন থাকার কারণে লড়তেও পারছে না। রাহির এমন অবস্থা দেখে সিয়ামার রিতা হাসছে। বেচারি অনেক কষ্ট হচ্ছে, মন বলছে এক্ষুনি মেরে ফেলি, কিন্তু তার এমন অবস্থা দেখে আমাদের খুব ভালো লাগছে। এখনকার থেকে তখন বেশি মজা লাগছে। রাহি তো এখন পাগলামি কম করছে। ওরে কে আছিস শুন তো। একটা ছেলে আসে সিয়ামের কাছে আর বলে, স্যার কিছু বলবেন? যা রাহি ভাবিকে একটু পানি খাইয়ে দিয়ে আয়, যাতে আবার জোরে জোরে চিৎকার শুনতে পাই। ওকে স্যার। এই বলে রাহিকে যে রুমে বেঁধে রাখা হয়েছে সেইখানে যায়। রুমের ভেতরে কারো আসার শব্দে রাহি মিটি মিটি চোখে দরজা থেকে তাকায়। রাহি হালকা আলোতে দেখে একটা ছেলে তার থেকে আসে। কে? আমি যে কেউ হই তা জানতে হবে না। এই পানিটুকু খেয়ে নে। আমি কিছু খাবো না। খেয়ে নে বলছি। খাবো না বললাম না। ছেলেটি জোর করে রাহির মুখে পানি ঢেলে দেয়। এরপর ছেলেটি রুম থেকে বের হয়ে যাবে, তখনই রাহি বলে, তোর কণ্ঠ আমার চেনা চেনা লাগছে। ছেলেটি ঘাবড়ে যায়, তাই তাড়াতাড়ি বলে, কথাও শুনোস নাই? তুই দুপুরে আমায় ফোন করেছিলি না? আমি কেন তোকে কল দিতে যাব? তুই দিয়েছিলি। রিফাতের অ্যাক্সিডেন্টের কথা তুই বলেছিলি। তার মানে আমাকে বাসা থেকে বের করার জন্য এমন মিথ্যে বলেছিলি। আমার রিফাতের কিছু হয়নি, তাহলে আমার রিফাত ঠিক আছে। এই বলে রাহি একটু হাসি দেয়। তখন এই সিয়ামার রিতা রগে ফুসতে ফুসতে সেই রুমে আসে।
দুজনকে দেখে রাহি বলে, তোরা আমাকে দুর্বল করার জন্য রিফাতের মরে যাওয়ার কথা বলেছিলি তাই না? তবে আমি সব বুঝে গেছি। বুঝে গেলে কি হবে? রিফাত কখনো তোকে খুঁজবে না, আর খুঁজেও এখানে আসতে পারবে না। আমার রিফাত ঠিক আছে। তোর এত বিশ্বাস? আচ্ছা, তোকে কালকের দিন পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে রিফাত এখানে আসলে দুজনকে একসাথে মারবো না, আসলে তোকে একাই মারবো। এ বলে সিয়াম আর রাহি জোরে জোরে হাসতে থাকে। যা হাসার হেসে নে। আমার রিফাত এখানে আসলে তোদের একটারও বেঁচে থাকা হবে না, দেখে নিস। তোর মুখে অনেক কথা ফুটেছে আবার। তোদের ওপর দয়া লাগছে। রিফাত আসার পর তোদের অবস্থা যে কি হবে তাই ভেবে। রিতা রাহির গালে জোরে একটা চড় মেরে বলে, চুপ কর, তোর মরার সময় হয়ে এসেছে। কাল তোর মরণ হবে, তাই চুপ করে থাক। দেখা যাবে কার মরণ হয়। রিফাত নিজের রুমে বিছানায় হেলান দিয়ে রাহি ছবির সামনে নিয়ে আদো শুয়ে আছে। রিফাত, দাদু ভিতরে এসো। খাবার খেয়ে নাও দাদু। রিফাত, আমাদের জীবন থেকে অনেক মানুষ হারিয়ে যায়, আবার অনেক নতুন করে জীবনে আসে। দাদু, যারা জীবন থেকে হারিয়ে যায় তাদের ছাড়াও জীবনে চলতে হয়। হারিয়ে যাওয়া মানুষের জন্য জীবন থামিয়ে রাখা যাবে না। দাদু, রাহিকে ছাড়া আমি কি বেঁচে থাকতে পারবো? কেউ জীবন থেকে চলে গেলে মানুষ মরে যায় না, হয়তো তার জীবনে চলতে কষ্ট হয়। দাদু, কাল আমি অন্য দেশে চলে যাব। এখানে থাকলে বারবার রাহির কথা মনে পড়বে। আমি ভালো থাকতে পারবো না দাদু। তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম। তুমি করো নাই দাদু, আমি নিজেই করেছি। রাহিকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসে। আচ্ছা, তোর যা ভালো লাগে তাই কর, এখন কিছু খেয়ে ঘুমিয়ে পড়। রিফাতের দাদু রিফাতকে একটু খাবার খাইয়ে দেয়, রিফাতকে শুয়ে দিয়ে চলে যায়। রিফাতের ঘুম আসছে না, তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে যায়। রিফাত আকাশের তারার দিকে তাকিয়ে বলে, জানি না রাহি, তুমি কোথায় আছো। ভালো আছো হয়তো আমার থেকে দূরে গিয়ে। আমিও কাল চলে যাবো অনেকটা দূরে, একটু ভালো থাকার জন্য। হয়তো কখনো দেখা হবে না তোমার সাথে, আমি হারিয়ে যাবো তো। আমি কথা বলে আকাশের দিকে তাকাল। পরের দিন রিফাত অন্য দেশে চলে যাবার জন্য রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বাসা থেকে বের হয়। দাদু, তুমি ভালো থেকো। নিজের স্বার্থের জন্য তোমাকে ছেড়ে চলে যাও, তা না আমি ভালো করতে পারবো না দাদু। যা, এখান থেকে দূরে চলে যা। আর তোর জীবনটা নষ্ট করার জন্য পারলে আমাকে মাফ করে দিস। দাদু, এসব বাদ দাও বলি। ভাই। দাদুর খেয়াল রাখিস। আচ্ছা ভাইজান। খালামুনি, ভালো থেকো। এরপর রিফাত বাসা থেকে বের হয়। গাড়িতে ওঠার আগে রিফাত আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, চলে যাচ্ছি বহুদূর তোমার থেকে, যেখানে তুমি থাকবে না। তবে আমি জানি তোমার স্মৃতি সব সময় আমার সাথে থাকবে। এরপর রিফাত বড় একটা নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠে পড়ে আর গাড়ি এয়ারপোর্টের জন্য বের হয়ে যায়। সিয়াম আর রিতা এত সময় রাহিকে রিফাতের দেশ থেকে চলে যাওয়ার ভিডিও দেখাচ্ছিল ভিডিও কলে। রাহি রিফাতের এমন ভুল বুঝে চলে যাওয়াতে অনেক কষ্ট লাগছে। রাহি পাগলের মতো কান্না করছে। কেউ রিফাতকে আটকাও। রিতা, দয়া করে আমাকে ছেড়ে দে। আরে তোকে ছেড়ে দেই, তারপর রিফাত আবার এই দেশেই থাকুক, তার হবে না। তুই তো খুব করে বলেছিলি রিফাত তোকে নিতে আসবে, কিন্তু দেখ সে তো চলে যাচ্ছে অন্য দেশে, তোর থেকে দূরে। রাহি রিতাকে কোনো কিছু না বলে শুধু কান্নাই করছে। রিতা, তুমি আর ভাবিকে কষ্ট দিও না তো, এমনি একটু পর মারা যাবে। এরপর দুজনে হাসতে থাকে। রাহি কান্না করতে করতে বলে, রিফাত কেন চলে যাচ্ছ? আমি তোমার অপেক্ষা করছি। রিফাত, তুমি আসো, এখান থেকে আমি নিয়ে যাও। আমার খুব কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না কেন? আসবে না। রাহি তো মৃত্যুর আসতেছে, একটু অপেক্ষা করো। তোরা এমন করছিস কেন? সব বলবো, আগে সে আসুক। কিছু সময় পর রাহির রুমে রিতা আর সিয়াম আসে। রাহি ভাবি, দেখো কে আসছে। রাহি মিটমিট চোখের সামনে দিকে তাকায়। হ্যালো বৌরানী। আমি আগেই জানতাম আপনি এই সব কিছুর পেছনে। আপনি এসব কেন করছেন? রিফাত আপনাকে খালামণি বলে, আর আপনি একটা খারাপ মহিলা। রিফাত যদি জানতো তোদের এই মুখোশ, তাহলে তোদের মেরে ফেলতো। রাহির কথায় রিফাতের খালার রাগ হয়, তাই রাহির কাছে গিয়ে রাহির গলে ঠাস করে একটা চড় মারে। রাহি চোরে আহ বলে। আরে মা, রাগ করে না তো, বেচারি এমনি একটু পর মরে যাবে। তাই তো। তখনই পেছন থেকে রিফাত বলে, রুহি, কিছু করার আগে তোমাদের যে মরতে হবে। রিফাতের কণ্ঠ শুনে সবাই পেছনে তাকায়। রিফাত, তুই আমার সাথে বেইমানি করছিস, আবার আমার কলিজার রাহিকে তুলে এনেছিস, আর আমি হাসবো না? দেখেছিস তোরা, আমি বলেছিলাম আমার রিফাত ঠিকই আসবে। এসেছে তো ভালো হয়েছে, এখন একসাথে দুজন মরবি। ওরে আমার কাল লাগেনি খালা, সরি খালাও বলতে ইচ্ছে করছে না। আবার পিছনে একটু তাকিয়ে দেখো তো। সবাই রিফাতের পেছনে তাকায়। রিফাতের পেছনে অয়ন তার লোকদের নিয়ে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সিয়াম, রিতা, রিফাতের খালা ভয় পেয়ে যায়। চুপ করে দাঁড়িয়ে থাক তোরা, নাহলে গুলি করে দেবে। ফাজিল ছেলে, আমার হাতের বাঁধন খুলে দাও। রিফাত তাড়াতাড়ি রাহির কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। রিফাত, আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আরে পাগলি, আর কান্না করবো না, দেখি তোমার হাত দেখি। রাহির হাতগুলোয় দড়ির দাগ হয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে না তোমার? রিফাত রেগে বলে, এই তিনটাকে আমি আজ মেরেই ফেলবো। তুই শান্ত হ, এদেরকে আমরা দেখছি।
ভাইয়া তুমি পুলিশ মানুষ, তুমি পরে দেখো, আগে আমার হিসাবটা আমি করে নিই। আচ্ছা ভাবি। তিনটাকে চেয়ারে বাঁধো কেউ। এরপর তিনজনকে চেয়ারের সাথে বেঁধে দেয়। রিতা, সিয়াম, খালা তিনজন রাগে ফুঁসছে। রাহি রিতার কাছে গিয়ে তার দু গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারে। তোকে আমার ফ্রেন্ড ভেবেছিলাম, কিন্তু তুই আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তুই আমাকে আর রিফাতকে আলাদা করেছিলি, তার জন্য এত বাজে গেম খেললি। আমার মন বলতেছে তোরে খুন করে ফেলি। তারপর রিফাতের খালার কাছে গিয়ে বলে, আপনাকে আর কি বলবো, রিফাতের খালা হয়ে এমন জঘন্য কাজ করছেন, ছি! আমার তো আপনাকে দেখে ঘৃণা হচ্ছে। আল্লাহ যেন আপনাকে শাস্তি দেয়। সিয়ামের কাছে গিয়ে তার গালে কয়েকটা চড় মারে। তোর তো সেদিনের মার খেয়ে হয়নি, অবশ্য তোর দোষ কোথায়? যার মা এমন তার ছেলে আবার কি হবে? এখন তোর প্রথম থেকে বল, এসব কেন করলি? কেউ কিছু না বলে চুপ করে আছে। তা দেখে রিফাত জোরে চিৎকার করে বলে, তাড়াতাড়ি বলবি নাকি মরবি? রিফাতের খালা বলতে শুরু করে, সিয়াম আর রিতা জামাই বউ। আমার আর সিয়ামের বাবার একটা ব্যবসা ছিল, কিন্তু তাতে লস হয়। আমাদের অবস্থাও তেমন ভালো ছিল। আমাদের রিফাতদের সম্পত্তির উপর নজর পড়ে, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। তবু চেষ্টা করছিলাম। এর মধ্যে সিয়ামের বাবা মারা গেল। আমাকে আর সিয়ামকে রিফাতের মাই এই বাসায় নিয়ে আসে। কয়েক মাস পর রিফাতের বাবা মা মারা যায়। রিফাত তখন প্রায় বড়, তাই সে তার বাবার ব্যবসা দেখতে থাকে। সিয়ামের ও রিফাতদের জায়গার দিকে নজর ছিল, তাই দুজনে মিলে রিফাতদের বাড়ি থেকে নিজেদের বাড়ি চলে আসি। এর মাঝে সিয়াম রিতাকে বিয়ে করে। আমরা তিনজন মিলে সব প্ল্যান করি যে কিভাবে সব সম্পত্তি নিজেদের করা যায়। অনেক কষ্ট করে জানতে পারি যে রিফাতের কোনো অ্যাক্সিডেন্ট বা খুন হলে, সন্দেহজনক মৃত্যু হলে তার সব সম্পত্তি গরিবদের দান করে দেওয়া হবে। তাই মারতেও পারলাম না। আমরা প্ল্যান করে রিতাকে তোর অফিসে চাকরি করতে দিই। রিতা সেখান থেকে তোর ব্যাপারে সব জানাতো। আমরা তোকে পাগল করার প্ল্যান করি। রিতা অফিসে তোর খাবারের মধ্যে ঔষধ দিত। এর মধ্যে রাহি অফিসে জয়েন করে। আমরা একদিন রাহিকে তোর দাদুর সাথে পার্কে দেখি, তাই আমাদের একটু সন্দেহ হয়। এই জন্যেই রিতা রাহির সাথে বন্ধুত্ব করে, যাতে তোর থেকে রাহিকে দূরে রাখতে পারে। কিন্তু তোদের বিয়ের কথা ঠিক হয়, রিতা বা আমরা জানতে পারি না। তোদের বিয়ে হয়ে যাবার পর তোদের আলাদা করার জন্য সিয়াম আসে, কিন্তু রাহি তাকে মেরে বাসা থেকে বের করে দেয়। পরে আমরা সবাই প্ল্যান করি তোদের আলাদা করার জন্য, আর রাহি বোকা, তাই বিশ্বাস করে ডিভোর্স নেয়। সব প্ল্যান মতো হইতেছিল। আমি ও রাহি চলে যাবার পর তোদের বাসায় আসার পরে তোকে পাগল করার জন্য নিয়মিত ওষুধ দিতে থাকি। সবকিছু ঠিক মতোই চলছিল, কিন্তু কোথা থেকে আবার তুই রাহিকে বিয়ে করে নিয়ে আসলি। এরপরও অনেক প্ল্যান করে তোদেরকে আলাদা করব ভাবছি। তার মধ্যে রাহি তোকে সব বলে দেয়, আর তোর রিতাকে সন্দেহ হয়। তুই রিতার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে থাকিস। সেদিন রাতেই আমি আর সিয়াম কথা বলছিলাম। রাহি সব শুনে নেয়, আর জেনে যায় এর আগেও একদিন শুনেছিল, কিন্তু বুঝতে পারেনি। তবে সেদিন বুঝে যায়। পরের দিন তোকে সব বলে দিবে। তাই আমরা তোর মিথ্যা অ্যাক্সিডেন্টের কথা বলে রাহিকে বাসা থেকে বের করে কিডন্যাপ করে এখানে নিয়ে আসি মেরে ফেলার জন্য। খালার কথা শুনে রিফাত আর রাহি রাগে ফুঁসছে। সম্পত্তির জন্য তোরা রাহির কাছে আমাকে খারাপ বানাচ্ছিস? রাহিকে মিথ্যে বলে হোটেলে নিয়ে গিয়ে ভুল জিনিস দেখিয়েছিস। এসব কেমনে করলো বুঝলাম না। পরে বুঝিয়ে বলবো। তুমি না দেশের বাইরে চলে যাচ্ছিলে, এখানে কিভাবে আসলে? আর জানলে কি করে আমি এখানে? তাই তো, তুই জানলে কি করে? তোমাদের সব প্ল্যান ঠিক হয়েছিল, কিন্তু কাল তোমরা সবচেয়ে বড় ভুল করে ফেলেছো। মানে কাল মধ্যরাতে যখন আমি মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তখন দেখি বাসার মেইন গেট দিয়ে কেউ বাসায় আসছে। কে আসছে তা দেখার জন্য রুম থেকে বের হয়ে নিচে আসি। তখনই সিঁড়িতে দাঁড়িয়ে তোদের কথাগুলো শুনতে পাই, আর আমার সামনে তোদের মুখোশ খুলে যায়। তখন আমি জানতে পারি যে আমার রাহি কোথাও যায়নি। তোরা আমার রাহিকে কিডন্যাপ করে আটকে রেখেছিস। আমার রাহি যেন কই আছে তা জানার জন্য সকালে অন্য দেশে চলে যাবার নাটক করে বাসা থেকে বের হই। তার কিছু সময় পর তোর মা, অর্থাৎ রিফাতের খালা, আমার খালা, বাসা থেকে বের হয়। তোর মা বাসা থেকে বের হওয়ার পর আমি অয়নতার দল তোর মায়ের পিছনে, আর এখানে এসে হাজির। ওরে ফাজিল ছেলে, আমার কলিজা, আমার গুলুমুলু। এই বলে রাহি রিফাতকে ছড়িয়ে ধরে। সব ঠিক আছে, কলিজা ফাজিল সবই বুঝলাম, কিন্তু গুলুগুলুটা আবার কি? এটা তো ভালোবেসে বলেছি। হ্যাঁ, এ ভালোবেসে আবার কি? হায় রে গাধা, ভালোবেসে। ও আচ্ছা, এখন বুঝেছো? বুঝলাম। তখন রিফাত রাহির নাক টেনে বলে, রে আমার শয়তানি, বুঝেছি। এত ভালোবাসা দেখে চলতেছি, কবে যে আমার ভালোবাসা হবে এমন। এমন করে বললেন কেন? আপনারও তো আছে। কই? পুতুলকে ফোন দিব। না,